জ্বালাও। আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মেন্টোস বার। মেন্টোস বাতি জ্বালাও শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। যখন রাজীব হাসানের কথা বলি তখন আমার মনে হয় যে শ্রোতাদের কাছে রাজীব হাসানের কথাগুলো একটু খুলে বলা দরকার। শ্রোতাদের কাছে খুলে বলা দরকার মেন্টোস বাতি জ্বালাও শোটা আমরা কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে করি। মেন্টোস বাতি জ্বালাও শো করতে গিয়ে আমাদের কি কি সমস্যা পোহাতে হয় রাজীবকে নিয়ে। একটু বুঝায় আমাদের শোটা, একটা লাইভ রেডিও শো কিভাবে প্রচারিত হয়। আমাদের শোর একজন প্রডিউসার আছেন, তার নাম হচ্ছেন জাহিদ হাসান। পৃথিবীর সমস্ত শোর একজন প্রডিউসার থাকেন। আমাদের শোরও প্রডিউসার হচ্ছেন জাহিদুল ইসলাম, আমাদের শোর প্রডিউসার। আমাদের শো যখন শুরু হবে তার কিছুক্ষণ আগে থেকে জাহিদ আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকেন। যেমন শো শুরু হওয়ার 15 মিনিট আগে জাহিদ বলতে থাকে 15 মিনিটস টু গো। 5 মিনিট পর জাহিদ আবারও বলে 10 মিনিটস টু গো। তারপর আবারও বলে 5 মিনিটস টু গো। আমরা তখন বুঝে যাই শো শুরুতে আর 5 মিনিট বাকি আছে। আমরা তখন স্টুডিওতে ঢুকে পড়ি। স্টুডিওতে ঢোকার পর যেটা হয়, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট করে 5 মিনিট পার হতে থাকে। ঠিক যখন শো শুরু হওয়ার জাস্ট 1 মিনিট মানে 60 সেকেন্ড সময় বাকি, তখন জাহিদ আমাদেরকে বলতে থাকে কাউন্টডাউন ফলো বলে সে গোনা শুরু করে। 60, 59, 58, 57, 56, 55। এইভাবে জাহিদ যখন কাউন্টডাউন দিতে দিতে 30তে আসে, তখন রাজীব হেডফোন খুলে বলে, বস আমাকে একটু বাথরুমে যেতে হবে। ফলে কি হয়? ফলে প্রতি সপ্তাহে আমাদের শো শুরু করতে দেরি হয়। তো এই দেরি হওয়ার কারণে আমরা ঠিক করেছি যে এভাবে দিনের পর দিন চলতে পারে না। আমরা যে কোনো ভাবেই হোক এই সমস্যার সমাধান করব। মানুষের বাথরুম আসলে একটা রহস্যময় ব্যাপার। বাথরুম এবং ঘুম দুইটাই রহস্যময় ব্যাপার। কখন কোনটা আমাদেরকে ডাকবে আমরা ঠিক জানি না। আমরা যেমন জানি না কখন আমরা প্রেমে পড়ব, আমরা যখন জানি না কখন আমাদের মনে প্রেমের ডাক আসবে, আমরা ঠিক তেমনি জানি না যে কখন আমাদের ঘুম পাবে, কখন আমাদের বাথরুম পাবে। এবং রাজীবেরও তাই হয়। ও শো শুরু করারও খুবই অ্যাটেন্টিভ একটা ছেলে। ও যে কাজটা করে রাজীব, যে কোনো কাজ অসম্ভব মনোযোগ দিয়ে করে, খুব সিরিয়াসলি করে যে কোনো কাজ। এবং শো শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে আমি এবিসি রেডিওতে আসি, সেখানে রাজীব আসে কম পক্ষে 3 ঘন্টা আগে। কিন্তু তারপরেও এমনই দুর্ভাগ্য, শো শুরু হওয়ার ঠিক 30 সেকেন্ড আগে কোনো এক বিচিত্র কারণে রাজীবকে টয়লেটে যেতে হয়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার। এই সাইকোলজিক্যাল ব্যাপার থেকে বের হওয়ার আমরা অনেক চেষ্টা করেছি। রাজীবকে আমরা নিয়ে গিয়েছি সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট এটার কোনো সমাধান করতে পারেননি। আমরা রাজীবকে নিয়ে গেছি খাদ্য ও পুষ্টিবিদের কাছে, তিনিও এটা সমাধান করতে পারেননি। আমরা এমনকি গ্যাস্ট্রোলিভারের ডাক্তার পর্যন্ত রাজীবকে দেখিয়েছি, তিনিও রাজীবের এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি। কিন্তু তা বলে মেন্টোস বাতি জ্বালাও শো তো প্রতিবার 5, 6, 10 মিনিট দেরি করে শুরু হতে পারে না, কোনোভাবেই পারে না। এজন্য আমরা ঠিক করেছি আমরা দুটো স্টুডিও থেকে মেন্টোস বাতি জ্বালাও শো প্রচার করব। একটি মেইন স্টুডিও আর একটি অস্থায়ী স্টুডিও। সেটি থাকবে আমাদের ওয়াশরুম, যেটা সেই টয়লেটে, যাতে রাজীব শো শুরুর সময়টা ওইখান থেকেই আমাদের সাথে যোগ দিতে পারে। কাজেই এই প্রথমবারের মতো আমরা একটা দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি। আমরা সরাসরি রাজীব আমাদের সঙ্গে যোগ দেবেন টয়লেট থেকে। হ্যালো রাজীব। হ্যালো রাজীব, আমাদের শো শুরু হয়েছে বস। শো শুরু হয়েছে, একটু কথা বলেন। হ্যালো রাজীব। রাজীব
আমার মনে হয় জাহিদ আমরা আবার মেইন স্টুডিওতে ফিরে আসি। রাজীব হয়তো একটু মানে আমি জানি না রাজীব মাইক্রোফোন কোথায় ধরছে। আমাদের বোধহয় রাজীবকে একটু প্রশিক্ষণ দিতে হবে যে ও বোধহয় হ্যান্ড শাওয়ার এবং মাইক্রোফোন দুটো আলাদা করে ফেলছে, দুটার মধ্যে প্যাচ লাগাই ফেলছে, যার ফলে আর কি এরকম একটা শব্দ চলে আসছে। তবে আমি আমার শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ শ্রোতা ভাই বন্ধুরা, রাজীবকে নিয়ে হাসাহাসি করবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে বাথরুম আছে। মানুষের জীবনে যেমন জন্ম থাকলে মৃত্যু থাকবে, তেমনি একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে বাথরুমও থাকবে। হোক সে রানী এলিজাবেথ, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে অ্যাঞ্জেলিনা জোলি, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে আমাদের করাইল বস্তির আম্বিয়া খাতুন, তাকেও বাথরুমে যেতে হয়। রাজীবকেও বাথরুমে যেতে হয়। বাথরুম কোনো ছেলে খেলার বিষয় না। বাথরুম মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি ধরে নেই যে আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের গড় আয়ু যদি 60 বছর হয়, তাহলে আমরা 20 বছর কিভাবে কাটাই জানেন? আমরা 20 বছর ঘুমিয়ে কাটাই। আর একটা মানুষ তার হোল লাইফ টাইমে বাথরুমে কাটায় 3 বছর। মানুষ থাকলে তার যেমন পেটের ক্ষুধা থাকবে, তেমনি মানুষ থাকলে, জীবন থাকলে, সেই জীবনে প্রাণ থাকলে, বিশেষ করে রাজীবের মতো প্রাণবন্ত ছেলে থাকলে তাকে বাথরুমে যেতেই হবে। যাই তো আমরা আবারও রাজীবের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করি। রাজীব, হ্যালো রাজীব, বস আমাদের শো শুরু হয়ে গিয়েছে। আমরা বাথরুমে একটা অস্থায়ী স্টুডিও স্থাপন করেছি। আপনি দয়া করে, হ্যালো বস, আপনি দয়া করে মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নিয়ে আসেন বস। মানে আপনি মুখ বলতে বুঝেছি। বস রাজীব, আমার মনে হয় এই বন্ধ করো, এটা যাই একটু মাস হয়ে যাচ্ছে। রাজীবকে একটু আমাদের আর একটু ট্রেন আপ করতে হবে। রাজীব যেহেতু আমাদের যেহেতু প্রডিউসার এই শোর একজন, আমাদের মনে হয় যে 2 জন প্রডিউসারকে আমাদের নিয়োগ দিতে হবে, কারণ একজন মেইন স্টুডিও থেকে আমাদের এই শোটা চালাবে, আর রাজীবের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার যে আর কি কনসোলটা চালাবে। আমাদের কনসোল চালাতে গিয়ে রাজীব ভুলভাল করে ফেলছে, মাইক্রোফোন হেডফোন সব বোধহয় গুলাই ফেলছে, যে কারণে বারবার এরকম একটা অসাংবিধানিক একটা কি বলবো একটা অভদ্র শব্দ চলে আসছে। তারপর আমরা ওয়েট করছি রাজীব বরং বাথরুম থেকে বের হলে আমাদের মধ্যে রাজীব হাসান যোগদান করবেন, আমরা এই আশা করছি। এবং আমি আবারও আমাদের শ্রোতাদেরকে অনুরোধ করছি, প্লিজ রাজীবকে পচিয়ে কেউ SMS পাঠাবেন না। রাজীবকে নিয়ে প্লিজ কেউ হাসাহাসি করবেন না। রাজীবকে নিয়ে প্লিজ কোনো নোংরা অশ্লীল কথা বলবেন না। রাজীবকে নিয়ে কোনো কথা বলার আগে নিজের বুকে একবার হাত দিয়ে বলেন, আপনি কি বাথরুম করেন না? রাজীবেরও বাথরুম পায়। বাথরুম যে কোনো মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশ, এবং বাথরুম জিনিসটা কি পরিমাণ স্বাভাবিক আমি আপনাদেরকে বুঝাই। যে আমি যেটা বলছিলাম যে মানুষটা জীবনের পুরো 3টা বছর, যদি তার আয়ু হয় 60 বছর, তাহলে তার জীবনের পুরো 3টা বছর তাকে বাথরুমে কাটাতে হয়। একইভাবে একটা মানুষ যেমন 20টা বছর তার জীবনে ঘুমিয়ে কাটায়। আমরা মাঝখানে এই নিয়ম করেছিলাম, রাজীবকে আমরা স্টুডিওতে বেঁধে রাখতাম যাতে রাজীব কোনো অবস্থাতে বাথরুমে যেতে না পারে। এরকম একবার রাজীবকে বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রাখার পর রাজীব হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, এবং হাউমাউ করে কান্নাকাটি করার পর আমাদের মনে হলো যে এই কাজটা খুবই অমানবিক হয়ে যাচ্ছে। এবং বাথরুম নিয়ে শুধু রাজীব না, বাথরুম নিয়ে আমাদের যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা যারা স্কুলে বাচ্চারা পড়ে তাদেরকেও খুবই প্রবলেমে পড়তো। আমরা যখন একটা ক্লাসরুমে ক্লাস নিতে দেখি টিচারদেরকে, তখন বাচ্চারা প্রায় হাত তুলে বলে যে আমি বাথরুম করতে যাব, টয়লেটে যাব। এবং এক পর্যায়ে টিচাররা খুবই বিরক্ত হয়ে যায় যে বারবার কেন, বাচ্চাদের নিয়ম কি একটা বাচ্চা যদি বাথরুম যেতে চায় আরো 10টা বাচ্চা সাথে সাথে এসে বাথরুমে যেতে চায়, এবং ফলে টিচাররা
স্পেশালি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে, যেগুলি খুব নামি দামি স্কুল, যেসব স্কুলের নিয়ম কানুন অত্যন্ত কড়া, সেই সব স্কুলে নিয়ম করে দেওয়া হয়েছিল যে কোনো অবস্থাতে যখন ক্লাস চলবে তখন ছেলেরা বা মেয়েরা কোনো অবস্থাতে বাথরুমে যেতে পারবে না। এবং এই নিয়মটা কলকাতাতেও করা হয়েছিল একবার, যে স্কুল চলার সময়ে, ক্লাস চলার সময় কোনো বাচ্চা বাথরুমে যেতে হবে না। 2 ক্লাসের মাঝখানে যে ব্রেকটা থাকবে, কারো যদি ওয়াশরুমে যেতে প্রয়োজন হয় তাহলে সে ওই ব্রেকে যাবে। এরপর কলকাতায় একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। এই নিয়মটা করার পর অনেক বাচ্চা তার বাথরুম আটকে রাখতে গিয়ে কিডনির সমস্যা থেকে নানান ধরনের আন্তরিক সমস্যা পড়েছিল, এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য পরে সেই নিয়ম আবারও চেঞ্জ করা হয়। চেঞ্জ করার পর আবার নতুন নিয়মে ফিরে যায়। কিন্তু যখন এই ক্রাইসিসটা চলছিল তখন কলকাতার একটি ব্যান্ড আছে চন্দ্রবিন্দু, তারা এই ক্রাইসিসের উপর ভিত্তি করে একটা চমৎকার গান লিখেছিলেন, যে গানে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই অমানবিক এবং পাশবিক নিয়মটি তৈরি করেছিলেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের এই অমানবিক এবং পাশবিক কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবাদ করা হয়েছে। আমরা শুনবো চন্দ্রবিন্দু সেই গানটি, এবং আশা করি এই গানের পর রাজীব হাসান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। শুনুন সেই গান। তুমি বাংলায় বলবে না কথা, তুমি বাংলায় বলবে না কথা, তুমি টিফিনে খাবে না পাউরুটি। ফার্স্টার পিরিয়ডে যদি মিস বলে বাথরুম যাবে গুটি গুটি, ও হো 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 বাথরুমে যাবে গুটি গুটি, ও হো 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 বাথরুমে যাবে গুটি গুটি। কচি ছেলেদের চোখ হলো টেরা, কচি ছেলেদের চোখ হলো টেরা, বান্ধবীদের ড্রেস দেখে সেই ফ্রাস্ট্রেশনে বাথরুমে দেয়ালে বিজি বিজি আঁকে আর লেখে, ও হো 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 বিজি বিজি আঁকে আর লেখে, ও হো 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 বিজি বিজি আঁকে আর লেখে। একদিন সুন্দর সকালে এরকমই নামি দামি স্কুলে থার্ড পিরিয়ডে দেখা গেল এক ছাত্র ছোট্ট করে আঙুল তুলে, ও হো 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 ছোট্ট করে আঙুল তুলে, ও হো 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 ছোট্ট করে আঙুল তুলে। তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে না, তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে, আর থার্ড পিরিয়ডে পেলো আবার, তোমার থার্ড পিরিয়ডে পেলো আবার। বসে থাকো চেপে চুপে, প্যান্ট ভিজে চুপ চুপে, চড়ে করে দেব সাবার, ও হো 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 চড়ে করে দেব সাবার, ও হো 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 চড়ে করে দেব সাবার। বন্ধুরা দেখে হেসে হেসে, আর প্রকৃতিও ডাকে ভালোবেসে, পেট তার ফেটে যায়, সময় যে কেটে যায়, এবারে বেঞ্চি যাবে ভেসে। হায় 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 এবারে বেঞ্চি যাবে ভেসে, হায় 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 এবারে বেঞ্চি যাবে ভেসে। তলপেটে হয় খুব যাতনা, তাই মনে জাগে বিপ্লবী চেতনা। তলপেটে হয় খুব যাতনা, তাই মনে জাগে বিপ্লবী চেতনা। আন্টিও ছোট ছিল, স্কুলে যেত, ক্লাসে যেত, তখন কি তার কিছু পেত না? হ্যাঁ 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 তখন কি তার কিছু পেত না? হ্যাঁ 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 হ্যাঁ
তখন কি তার কিছু পেত না। অবশেষে জেগে ওঠে শোষিত, দিদিমণি আসলে দোষিত, তাই সগর্বে করিল সে ঘোষণা, আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, হ্যাঁ আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আর থার্ড পিরিয়ডে যাব আবার, আর থার্ড পিরিয়ডে যাব আবার। যেতে দিবি না কেন দিদিমণি তুই, বাথরুমটা কি তোর বাবার? ও হো 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 বাথরুমটা কি তোর বাবার? মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান, এবং মানে রাজীব জাহিদ আবার আমাদের অস্থায়ী স্টুডিওতে একটু কানেক্ট করবো, একটা রাজীবের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো রাজীব, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো রাজীব বস, আর কতক্ষণ প্লিজ সত্যি একটু চলে আসেন। হ্যালো, আচ্ছা, যেহেতু ফ্ল্যাশের শব্দ শোনা গেছে তার মানে খুব সম্ভবত রাজীব তার কাজটা শেষ করে ফেলছে, এবং মেইন স্টুডিওতে রাজীব হাসান চলে এসেছেন, দ্য ইনবক্স কিং রাজীব হাসান। মানুষ মানে পুরুষ মানুষ দুইটা সময় হাঁপায়, আপনি জানেন। একটা সময়ের কথা আমি নাই বললাম, আর একটা সময় হাঁপায়, মানে দুইটা হাঁপানোর মধ্যে একটা উত্তেজনার ব্যাপার আছে। আজকে আমি হাঁপাচ্ছি অলমোস্ট, নিঃশ্বাস নেই। হ্যাঁ, আপনার মানে আমি জাস্ট মিরপুর স্টেডিয়াম থেকে যে কিভাবে এই মাত্র কতক্ষণ খেলা শেষ হয়েছে, মাত্র 20 মিনিট কি 25 মিনিট আগে, এবং মিরপুর থেকে স্টুডিওতে যে আমি কিভাবে আসলাম সেটা আমি জানি। এবং এর মাঝখানে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। আমি প্রেস বক্স থেকে নেমে নিচে সিএনজি খুঁজছিলাম, হঠাৎ করে দেখলাম কোত্থেকে একটা মেয়ে এসে আমাকে জড়ায় ধরে, হু হু কান্না। আমি বলি প্লিজ ছাড়ুন, আমাকে ছাড়ুন। না তোমাকে ছাড়বো না। আমি বলি প্লিজ ছাড়ুন, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। না তোমাকে ছাড়বো না, তুমি আমার স্বপ্নের নায়ক, তুমি আমার শুধু নাও, তুমি সারা বাংলার স্বপ্নের নায়ক। আমি বললাম প্লিজ আপনি একটু বোঝাতে চেষ্টা করুন, আমাকে একটা স্টুডিওতে যেতে হবে। আমি জানি তোমাকে সারা বাংলাদেশ আজকে চাই, আমি জানি আজকে তোমাকে লাখো লাখো টিভি চ্যানেল তোমাকে চাই, লাখো লাখো রেডিও স্টেশন তুমি আমাকে চাই, শুধু কিন্তু আমাকে তুমি 2 মিনিট সময় দাও, 2 মিনিট আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে থাকবো। আমি কিন্তু কেন আপনি আমাকে জড়িয়ে ধরতেছেন কেন? তুমিই তো আজকে আমাদের স্বপ্ন, আমাদের সাধনার কেন্দ্রে তো তুমি। আশ্চর্য, মানে কেন বলেন তো? বললো সাকিব, সাকিব তুমি আছো জন্যই আজকে বাংলাদেশের ক্রিকেটের এত বড় পরিবর্তন। সাকিব তুমি আছো জন্যই বাংলাদেশ আজকে 16 বছর পর পাকিস্তানকে হারিয়েছে, তুমি সবকিছু বদলে দিয়েছ। আমি বললাম যে আম্মা, আমিও হাসান, সেও হাসান, কিন্তু সে সাকিব হাসান, আমি রাজীব হাসান। তার মেয়েটা একটু অন্ধকার ছিল তো বস, ঠিক মতো বুঝতে পারে। আমার আবার পরনে আবার বাংলাদেশ জার্সি, এবং মূল সমস্যা বাংলাদেশের জার্সিতেও না, মূল সমস্যা আমি সাকিবের মতো দেখতে অনেকটা লম্বা সুদর্শন, একটু অন্ধকার, একটু ইমোশন যখন হয়ে যায়, মানুষ ইমোশনাল হয়ে যায়, তখন একটু করতে হয়। তো আসতে একটু দেরি হলো বস, কিছু মনে করবেন না। আমি একদমই মনে করি না, আমি আপনি আসতে দেরি করছেন এই জন্য আমি কোনো কিছু মনে করিনি। কিন্তু রাজীব, আমি আপনাকে একটা কথা বলি বস, বাথরুমটা কিন্তু অবৈধ কোনো কিছু না। মানুষের জীবনে টয়লেটের একটা অপরিসীম গুরুত্ব আছে। আপনি যদি সেই গোপাল ভাঁড়ের গল্পে দেখেন, টয়লেটের প্রসঙ্গটা আছে, এবং আমাদের প্রাচীন সাহিত্যের দিকে গোপাল ভাঁড়ের কি গোপাল ভাঁড়ের গল্পে টয়লেটের ব্যাপক গুরুত্ব আছে। কোন গল্পটা? এই গোপাল ভাঁড়, রাজা গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলো যে আসল সুখ কোথায়, তো গোপাল ভাঁড় বললো ত্যাগেই আসল সুখ। তো রাজা এটা বিশ্বাস করলো না, ত্যাগেই আসল সুখ, ভোগে না। গোপাল ভাঁড় বলল না, কোনদিন মানুষ ভোগ করে সুখ পায় নাই, মানুষ ত্যাগ করে সুখ পাইছে। রাজা গোপাল ভাঁড়কে উড়াই দিল, আরে ধুর, তুমি জানো না, কিছু না, আন্দাজে আমাকে তুমি কথা শোনাবা। এরপর গোপাল ভাঁড় একটা চালাকি করলো। একদিন রাজাকে নিয়ে এসে একটা বিশাল নৌকায়, মানে নৌকা বললে ভুল হবে, এটা জাহাজ, বজরা যেটাকে বলা হতো, যে বজরায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সে বজরায় নিয়ে ঘুরতে বের হলো।
এবং সেই নৌকার ওপর অনেক খাবার দাবারের আয়োজন ছিল। রাজা সারাক্ষণ গপ 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 করে খাচ্ছে। তারপর সেই বজরাতি গোপাল ভাঁড় একটা নির্জন দ্বীপে ভিড়ানোর পর রাজাকে নিয়ে সেই দ্বীপের মধ্যে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে মহারাজার বাথরুম পাইল এবং সে তীব্রভাবে অস্থির হয়ে গেছে বাথরুম। কিন্তু সেই নির্জন দ্বীপে কোনো বাথরুম নাই। রাজা এই বন থেকে ওই বনে যায়, দ্বীপের এই কর্নার থেকে ওই কর্নারে যায়, এখানে যায় সেখানে যায়, কোথাও টয়লেট নেই। রাজা যখন প্রচন্ড রকম মারা যায় অবস্থা, তখন গোপাল ভাঁড় রাজাকে দিয়ে একটা টয়লেটে বসায় দিল। রাজা বাথরুম করলো। বাথরুম করার পর বাথরুম থেকে বেরিয়ে রাজা কি বলল জানেন? ত্যাগের আনন্দ তুলনাহীন। আপনি রাজীব পৃথিবীর সমস্ত মানুষ বাথরুমে যায়, আপনিও বাথরুমে গেছেন, কিন্তু যে আপনার যে বাথরুমের টাইমিংটা সেটার সাথে একটু শো টাইমিং এর একটু কলিশন হচ্ছে, যে আমাদের শো যখন শুরু হয় তখনই আপনার বাথরুম পায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার মধ্যে শিশু সুলভ অনেক ব্যাপার আছে। আপনি বাচ্চাদের মতো কিউট। বাচ্চারা দেখবেন, যেমন আমার 2 বাচ্চা, তারা খায় না, তাদেরকে যত কিছুই বলা হয় তাদের খাবারের ব্যাপারে তারা দারুণ অনীহা খাবারের ব্যাপারে। কিন্তু যখন তারা অন্য কারো বাসায় যায় তখন খাবারের জন্য পাগল হয়ে যায়, কিংবা বাসায় যখন কোনো গেস্ট আসে তখন তারা খাবারের জন্য পাগল হয়ে যায়, তখন তাদের সবকিছুই খেতে হবে। বাচ্চাদের যখন যেটা নিষেধ করা হবে যে এখন টিভি দেখো না, তখন তারা টিভি দেখতে চাবে। তো আপনার মধ্যেও রাজীব সেই ব্যাপারটি আছে, যে যেহেতু বারবার এটা এক ধরনের অবসেশনের পর্যায়ে চলে গেছে, যে রাজীব বাথরুম যা করার শোর আগে করেন, শোর মাঝখানে টয়লেটে যাওয়া দরকার নেই। কিন্তু আপনার মন যেহেতু শিশুর মতো পবিত্র, একটা ক্ষুদে বালকের মতো চঞ্চল, একটা কচি হরিণীর মতো সে নিষ্কলুষ, সেহেতু আপনার একটা অবসেশন তৈরি হয়ে গেছে। যখনই জাহিদ শোর কাউন্টডাউন দেওয়া শুরু করে, কাউন্টডাউন ফলো বলে 60 থেকে 1 পর্যন্ত গোনা শুরু করে, তখনই আপনার বাথরুম পায়। এবং রাজীব বাথরুম বিষয়টাকে এত ছোট করে দেখবেন না, এটা লজ্জার কোনো বিষয় না বস। এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করার সুযোগ এসেছে। এবং আপনি জানেন বাথরুম এত গুরুত্বপূর্ণ, টয়লেট এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতিসংঘ 19 নভেম্বর বছরের একটা দিনকে ইন্টারন্যাশনাল টয়লেট ডে হিসেবে ঘোষণা করেছে। ওই দিনকে আপনার জন্মদিন? না, আমার জন্মদিন না বস, তাহলে ইন্টারন্যাশনাল টয়লেট ডে। কাজে আপনি টয়লেটে ছিলেন বস। আমি আপনাকে বলি রবি ভাই, আমাদের শোর অনেক শ্রোতা আছে যারা একনিষ্ঠভাবে আমাদের এই অনুষ্ঠানটা শোনে এবং অনেক দিন থেকে শোনে। এর মধ্যে কেউ ছুটে গেছে, এসব কি হচ্ছে, টুট হয়, এসব টুটের শোক শুনে কি হবে, বাদ গেছে। আবার নতুন অনেকে আসছে। এদের মধ্যে একজন আছে যারা কখনোই ছেড়ে যায়নি। এরা হচ্ছে আমাদের খুবই লয়াল লিসনার, লয়াল অ্যান্ড রয়্যাল। এই শ্রোতারা খুব ভালো করে জানে যে এই শোতে আপনি 3 বার দেরি করে আসছেন, ঠিক আছে? এর মধ্যে একবার ছিল কুরবানির ঈদ, একবার কি ছিল আমার মনে নাই, আরেকবার আপনি আসছিলেন, সেই ঘটনা তো আপনি নিজেই জানেন। আপনি এসেও আবার চলে গেছিলেন। এই শোতে গত 1 বছর ধরে অলমোস্ট আমি আপনার সঙ্গে আপনার এই নোংরা আমি দেখে যাচ্ছি। গত 1 বছরে আমি এই প্রথম একমাত্র দেরি করে আসলাম। তাও দেরি করে আসলাম একমাত্র কারণ বস, সবাই আপনার মতো স্বাধীন না, সবাই আপনার মতো প্রচুর অর্থবিত্তের মালিক না। কিছু কিছু মানুষ আছে চাকর, এবং চাকর মানুষরা কি করে জানেন? চাকরগিরি করে, যেটাকে ভদ্র ভাষায় বলে চাকরি। তো আমরা যারা খেটে খাই, দিনে আনে দিনে খাই, তাদেরকে কাজ করতে হয়, তাদের নির্দিষ্ট পেশা থাকে। আমরা শো করতে আসি পেটের দায়ে। আপনি শো করতে আসেন, আপনার পপুলারিটি দরকার, আপনি সামনে ইলেকশন করবেন, তাই তো? আপনি এইবারই মেয়র ইলেকশনে দাঁড়াতেন, এবার যাই কোনো মতে দাঁড়াননি। আপনার টাকা আমি প্রতি শো শেষে আমি যাদের কাছে টাকা নেই, আপনি টাকা নেন না, কারণ টাকা মানি ইজ নো প্রবলেম আপনার কাছে। আপনি রেডিওতে শো করেন, টিভিতে শো করেন, পত্রিকায় লেখেন, অমুক করেন তমুক করেন, আপনার পপুলারিটি দরকার। কিন্তু আমরা চাকরি করি, আমরা পেটে ভাতে খাই, এবং শুধুমাত্র চাকরির কারণে আজকে আমি যেহেতু ক্রীড়া সাংবাদিক, আমাকে
বাংলাদেশ দল জিতেছে, এই জিনিসটা কভার করে আসতে হয়েছে, এজন্য আমি খুবই লজ্জিত। তারপরও মানে উপায় ছিল না, তারপর আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ আমি জানি এই শোতে আমাদের যদি 20,000 শ্রোতা যদি শুনে থাকে, 50,000 শ্রোতা যদি আমাদের শুনে থাকে, 1 লাখ শ্রোতা যদি আমাদের এই শো শুনে থাকে, 9,99,999 জন আপনার জন্য শোনে, হয়তো একজন আপনার জন্য শোনে, হয়তো একজন আমার জন্য শোনে, সে আজকে কষ্ট পেয়েছে যে রাজীব কেন আসেনি, এবং সে আজকে কষ্ট পেয়েছে আমার অনুপস্থিতিতে। আমি জানি আপনি কি বলছেন, আমার রেডিও শোনার মতো অবস্থা ছিল না, কিন্তু আমি জানি আপনি খুবই লজ্জাজনক, ন্যাক্কারজনক, অশালীন কথা বলেছেন। কারণ ভদ্র কথা বলা, আমি ক্রিকেট দিয়ে একটা কথা বলি, ক্রিকেটে একটা কথা খুব প্রচলন, স্লেজিং বোঝেন তো আপনি? স্লেজ করা যেটা হয় ক্রিকেটে, মানে গালি দেওয়া। আপনার সাথে শো করবো আর স্লেজিং বুঝবেন না, সেটাই। আপনি সারা আপনি এখন যেগুলি স্লেজিং, ঠিক আছে, এক ধরনের স্লেজিং, কিন্তু আপনি গালি একতরফা গালি দিয়ে যাচ্ছেন। সেটাই স্লেজিংটাকে অস্ট্রেলিয়ানরা একটা আর্টে নিয়ে গেছিল, এবং অস্ট্রেলিয়ানদের সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে অস্ট্রেলিয়ানরা যেটাই বলে সেটাই স্লেজিং। তখন প্রশ্ন করতে, অস্ট্রেলিয়ানরা কি একদমই ভালো কথা বলে না? উত্তরটা হচ্ছে হ্যাঁ বলে। তো কখন বলে? যখন তাদের মুখ বন্ধ থাকে। আপনিও রবি ভাই তখনই সবচেয়ে সুন্দর ভালো ভালো কথাগুলো বলেন যখন আপনার মুখ বন্ধ থাকে, আর আপনার মুখ খুললেই সেটা অস্ট্রেলিয়ানদের মতো অল টাইম স্লেজিং হয়। তো আজকে তো রাজীব মানে আরেকটা কথা বলি বস, আপনি টয়লেট নিয়ে কথা বললেন তো, টয়লেট নিয়ে একটা বাংলা, আপনি তো গোপাল ভাঁড়ের কথা বললেন, আমার একটা বাংলার একটা খনার বচন মনে পড়ে গেল, আমারও একটা মনে পড়ে গেল। আমি মনে করতাম বস আপনি খুব দুঃখী মানুষ, সত্যি বস। আমি মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না, আপনি জানেন আমি নিখিল বঙ্গ নারী দুঃখ নিবারণ সমিতির একমাত্র সদস্য সভাপতি। মেয়েদের কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু একমাত্র পুরুষ আপনি যার কষ্ট আমাকে ছুঁয়ে যায়, কারণ আমি কাছ থেকে দেখি আপনাকে দুঃখী মনে হয় আমার। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত পাল্টাচ্ছি, আপনাকে আমি দুঃখী মনে করতাম যে কারণে আমার কাছে মনে হয় দুঃখী না, কারণ খনান বচনে আছে যে একবার টয়লেটে যায় সে হচ্ছে দুঃখী, যে 2 বার টয়লেটে যায় সেই হচ্ছে সুখী, আর যে কখনোই টয়লেটে যায় না সে হচ্ছে রোগী। রবি ভাই ডাক্তার দেখান, এটা কোষ্ঠকাঠিন্য বস কোন ব্যাপার না, ইসুপ গুলের ভুসি খাবেন প্রচুর পরিমাণে, আর জাতীয় খাবার, গ্যাস ফর্ম হয় এই জাতীয় খাবার খাবেন না, হ্যাঁ দুধ খাবেন না। আচ্ছা, দুধের প্রতি তো আপনার খুবই কখনই খাবেন না বস। এমনি কন্ডেন্স মিল্ক না, কন্ডেন্স মিল্কও খাবেন না। আচ্ছা, তবে ইসুপগুলের ভুসিটা সকালে একটা চিরতার পানি ইসুপগুলের ভুসিটা খাওয়ার চেষ্টা করবেন। কারণ হয় কি, এই যে রিসেন্টলি আজকে আপনার এক ভক্ত আপনাকে একটা জিনিস গিফট করছে, সেটা হচ্ছে কি মাউথ ওয়াশ নাকি কি মাউথ ফ্রেশনার, কি বলে মাউথ ফ্রেশনার। মাউথ ফ্রেশনার কেন কি করছে জানেন বস? আপনার মুখে দুর্গন্ধ আছে শুধু এই জন্যই না, আপনার মুখ দিয়ে যেসব কথাবার্তা বের হয় কথাবার্তাগুলো দুর্গন্ধযুক্ত, কিন্তু মাউথ ফ্রেশনারই যথেষ্ট না, আপনার জন্য আরো 2টা ফ্রেশনার দরকার ছিল। একটা হচ্ছে বডি স্প্রে, যেটা আপনি গোসলও করেন না, আব্রুটোফোবিয়া আক্রান্ত। হ্যাঁ, আরেকটা বস, এই যে আপনি বাংলাদেশের এত বড় গ্যাস সম্পদ পেটে নিয়ে চলাচল করতেছেন, বাংলাদেশের পেট্রো বাংলা জানেই না বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোথায়। তারা সমুদ্রের ব্লকে খুঁজতেছে, সুন্দরবনে খুঁজতেছে, হরিয়ানায় খুঁজতেছে, অমুক জায়গায় খুঁজতেছে, ট্যাংরাটিলায় খুঁজতেছে, মাগুর ছড়ায় খুঁজতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসিফ রবি। রবির পেটে যে পরিমাণ গ্যাস আছে, এইটা দিয়ে আগামী 100 বছর আমাদের জ্বালানি সমস্যা একদম সমাধান করা যায়। কারণ কি? কারণ রবির পেটটা হচ্ছে একটা চলমান বায়োগ্যাস প্ল্যান্ট। ঠিক আছে বস, কিছু একটা করেন, যাতে কাজে আসেন প্লিজ। আরে স্যাড মিউজিক কেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। মিউজিক প্লিজ চেঞ্জ দ্য মিউজিক। আজকে আমরা পার্টি মুডে থাকবো। আজকে বাংলাদেশ জিতছে রবি ভাই। বাস বাংলাদেশ জিতছে ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি, বাংলাদেশ কিন্তু আমি জাস্ট আপনি আমাকে আচ্ছা আপনি বলবেন এটা কি 100 মিনিট পাইছেন যে আপনি একতরফা কথা বলে যাবেন, আমি কথা বলবো না। আপনি 100 মিনিট আমি প্রথম 25 মিনিট আপনি বলে গেছেন, আমি বলি নাই। প্রথম 25 মিনিট আপনার জন্য, দেখেন বস, আপনার জন্য এই রেডিও শোর, এই রেডিও শোর একটা নির্দিষ্ট শো করব কি করব না এটা ডিসিশন আছে। জাহিদ তুমি আমাকে বলো আমি এই শো করব কি করব না। জাহিদ না, এই শোর একটা নির্দিষ্ট বাজেট আছে, ধরেন সেই বাজেট 10 টাকা,
ঠিক আছে, সেই 10 টাকার বাজেট হ্যাঁ এর মধ্যে 8 টাকা খরচ করে শুধু আপনার জন্য 2-3 মিনিট লেটে হলে শো শুরু করতে হয় দেখে আমরা একটা অস্থায়ী স্টুডিও আমরা টয়লেটে স্থাপন করছি, এবং সেটা আপনার দাবির মুখে। আপনি কি করলেন? আপনি বললেন যে আমি বাথরুম থেকে অন্তত আমি কলটা দেব যে আমি রাজীব হাসান তোমাদের সাথে আসি। কিন্তু আপনি কি করলেন? এটা আপনার মাউথ পিস দেওয়ার কথা ছিল কোথায়, আর আপনি মাউথ পিস কোথায় ফিট করে দিয়েছেন? একটা কথা বলি, আমি প্লিজ আপনি 20 মিনিট বলেন, আপনি এতক্ষণ 25 মিনিট বলেন। আমি বারবার আপনাকে বলবো রাজীব, আপনি আমাকে যত কুৎসিত কথাই বলুন, না আমি একটা কুৎসিত কথা, যত কুৎসিত কথাই বলুন। হ্যাঁ আমি আপনি ফাইলিং করেন আমাকে বাবার মতো, আপনার মতো কুসন্তান, আমার কুসন্তানের বাবা আমি হতে চাই না। আপনার মতো কুসন্তানের, কুপুত্রের, ঠিক আছে, কুপুত্রের দরকার হলে আমি নিঃসন্তান থাকি, দরকার হলে আমি মানে বিয়ে করবো, কিন্তু কোনো কিছুই করবো না। তা আপনার মতো এক মেয়ে আমাকে জায়গা করছে, টেস্ট করছে, আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে আঙ্কেল? চিন্তা করেন, সে লিখতে হচ্ছে আঙ্কেল আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে? সে বলতে লাগছে আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে আঙ্কেল? আঙ্কেল, হ্যাঁ, মানে সে আঙ্কেলটার উপর জোর দিচ্ছে। আপনাকে আঙ্কেল ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়। আমি তখন তাকে বলছি তোমার জায়গা ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়, আপনাকে ডাকা উচিত দাদু। ঠিক আছে, আসলেই দাদু ডাকো না, আমাকে অনেকে দাদা বলে। দাদা না, দাদু 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 দাদু। না আমি মেয়েটাকে কি বলছি শোনেন, আমার না না রবি ভাই, আপনি 30 সেকেন্ড লাগবে, এইভাবে শো হইতে পারে না, এইভাবে শো হইতে পারে না। না না একতরফা এতক্ষণ কথা বলছেন, আমাকে 30 সেকেন্ড আপনি শোয়ের প্রথম 25 মিনিট যারা আমার নামে মোটেও না, শোর 25 মিনিট আপনি রিওয়াইন্ড করে শুনেন। শোর 25 মিনিট আপনার টয়লেটে ছিল, এবং আমাদের শ্রোতারা যে ভয়াবহ অভিজ্ঞতার, দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, এই অভিজ্ঞতা আমি খুবই টায়ার্ড, এক্সস্টেড। আমি কালকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, এই নাসি বাহিনীর যে ক্যাম্পে লোকজন থাকতো, তারও এরকম ভয়াবহ অভিজ্ঞতা মুখ হয়নি। তবে রাজীব, আপনি প্রতিশোধে এরকম 20-25 মিনিট দেরি করে আসুন, এবং প্রাণ ভরে মন খুলে বাথরুম করে আসুন। কারণ আজকে আমি উপলব্ধি করলাম আপনাকে আমি শোর আগে বাথরুম করতে দেই না। এতদিন কি বিশাল ভুল করে আসছি। কারণ বাথরুম করার পর আপনার মুখে কথার যে খই ফুটছে রাজীব, আপনার ক্রিয়েটিভিটি যেভাবে বাড়ছে, আপনার মধ্যে উচ্ছলতা, প্রাণবন্ততা যেভাবে চলে এসেছে, আপনার মধ্যে যেভাবে উদার ভাব চলে এসেছে, আপনি যেভাবে জলি মাইন্ডে কথা বলছেন, আপনার মনে যেভাবে আনন্দের জোয়ার বইছে, আপনার দেহে যেভাবে হিল্লোল খেলছে, আপনার চোখে যেভাবে আলোর ঝিলিক দেখা যাচ্ছে, আপনার ঠোঁটে যেভাবে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে, আপনার নাকে যেভাবে, মানে যাই হোক, আপনাকে আসলে বাথরুম করতে দেওয়া উচিত। আমরা এতদিন আপনাকে বাথরুম শোর কারণে বাথরুম পরে করেন, আরেকটু পরে যান বলে যে ভুলটা করছি রাজীব, এই ভুল আর কোনোদিন আমরা করব না। আমাদেরকে আপনি ক্ষমা করুন। আমি রবি আপনাকে শুধু একটা কথা বলবো যে বাংলাদেশ জেতার পরপরই আপনি আমাকে একটা টেক্সট করছেন, আমার খুবই ভালো লাগছে, মোবাইলে টেক্সট করছেন। আপনার মতো একটা মানুষের কাছে আমি অনেকে আমাকে টেক্সট করছে, আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি, কারণ সময় নেই, যত দ্রুত সম্ভব ম্যাচ রিপোর্ট তুলতে হবে। আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি, তারপরেও আমার মোবাইল সাইলেন্ট করা, আমি জাস্ট দেখতেছি যে কার কার মেসেজ আসতেছে। জাস্ট আপনি টেক্সট করছেন জন্য আমি ভাবলাম যে হয়তো শো রিলেটেড কোন ঝামেলা হয়েছে, যেন আপনি ইয়ে করছেন। আমি জাস্ট দেখলাম যে আপনি, আমি খুবই অবাক হয়েছি যে আপনি শো রিলেটেড কোনো টেক্সট আমাকে করেন নাই, আপনি বাংলাদেশ জিতছে জন্য আমাকে টেক্সট করছেন। আমি রিয়েলি সারপ্রাইজড, অনেক অনেক ধন্যবাদ রবি ভাই আপনাকে, আমি ভীষণ খুশি হয়েছি আপনার টেক্সট পেয়ে। তবে বস, বাংলাদেশ আজকে 3-0 গোলে জেতে নাই, এটা ফুটবল না বস, বুঝছেন, এটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট হয় কি বস, গোলের কোনো ব্যাপার নাই, এখানে উইকেট আর রানের হয়। আপনি একটু মিস্টেক করে ফেলছেন। বাংলাদেশ আপনি লিখছেন বাংলাদেশ 3-0 গোলে পাকিস্তানকে হারিয়ে দেওয়া হয়। রাজীব, আপনাকে অভিনন্দন। ফুটবল আর ক্রিকেটের মধ্যে দুইটাই বল দিয়ে খেলা হয়। মানে বস, আমি ক্রিকেট শিখবো, আমি পছন্দ নেট থেকে ডাউনলোড করে ক্রিকেট, কিন্তু আমার একটা নেট থেকে কি মানে নেটে আর কি, মানে হাউ টু প্লে ক্রিকেট, ক্রিকেট, হ্যাঁ, আপনি তো নেটে ডাউনলোড করতে গেলেই তো ছোট্ট প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমরা যখন বাথরুমে, আমরা যখন অস্থায়ী স্টুডিও থেকে আমরা যখন লাইভ করার চেষ্টা করছিলাম, তখন আমরা একটা বিচিত্র শব্দ শুনছি, মানে জাস্ট এই জায়গা থেকে, ঠিক আছে, যে
আমার প্রশ্নটা হচ্ছে, এই শব্দটা আপনি কিভাবে করলেন? এই শব্দটা মানে এটা না অদ্ভুত, মানে আমি অনেক অনেক শব্দ শুনছি বস, অনেক শব্দ শুনছি, বাট এটার জন্য না বস সেই রকম এক ধরনের কোয়ালিটি না থাকলে সবাই পারবে না বস। আমার আমার ধারণা, মানে আমি ধারণা না, আমার বিশ্বাস বস, পৃথিবীর কেউ এইভাবে কেউ এই শব্দটা করতে পারবে না। অদ্ভুত বস, মানে এটা আমি খুবই জলি মাইন্ডে এই শোতে ঢুকছিলাম, আমি খুবই আনন্দ মুখর পরিবেশে ঢুকছিলাম, করা হবে ঠিক আছে, কিন্তু এই সাউন্ডটা শোনার পর আমার মুড অনেকটাই অফ হয়ে গেল। কারণ আসিফ দাস রবি যে 27 ট্রিলিয়ন গ্যাস নিয়ে চলাফেরা করছেন, সেখান থেকে হয়তো আজকে আমরা কিছু পরিমাণ গ্যাস হারালাম, কাজেই লাগলো না। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা। আফসোস বাঙালি জাতি জানলো না এই গ্যাস আমরা কাজেও তো লাগাতে পারতাম, সিগারেট ধরানোর কাজেও তো যখন ব্যাপারটা ঘটতেছিল। বাট জাহিদকে জাস্ট বলতেন কাঠিটা ঠুকে। আপনি জানেন না এই সাউন্ডটা যখন আমরা অন এয়ার করছিলাম, ঠিক আছে, অনেক টেক্সট আসতেছে, এগুলো কোথায় গোলাগুলি হচ্ছে, বাস এটা সাবমেশিন গান যেটা আছে, অটো সাবমেশিন গান করে এরকম শব্দ কিভাবে করলেন আপনি? বস একটু না, আমি বলি আপনি ইত্যাদি অনুষ্ঠান দেখতেন না বস? ইত্যাদিতে এরকম একটা লোক আসছিল, তা সে পাথর খাইতো, ইটের খোয়া খাইতো, এবং পেটে বাড়ি মারলে ইটের খোয়া খক খক করে শব্দ করতো, এবং ওইটা খেয়ে সে বেঁচে আসছে। আরেকজন আসছিল, সে অন্ধ, কিন্তু সে যে কোনো গাড়িতে হাত রাখলে সে গাড়ির নাম্বার প্লেটের নাম্বার বলে দিতে পারত। আরেকজন লোক ইত্যাদি নিয়ে আসছিল, যে জিহ্বা দিয়ে তার নাক পার করে কপাল ছুঁতে পারে। এবং আমার মনে হয় রাজীব, মেন্টোস বাতি জ্বালাও শো কেবল আপনার জন্য না, আপনার বস একবার ইত্যাদিতে ট্রাই করা উচিত। আমরা হানিফ সংকেতের কাছে এই অডিও ক্লিপটা পাঠাবো। লজ্জা লাগে না? বাংলাদেশের গ্যাস সম্পদ নষ্ট করছেন, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আবার বড় বড় কথা বলেন। গ্যাস আপনার পেটে আছে জন্য কি গ্যাস আপনার? শব্দ সম্পদ, এবং বাসার নিচে গ্যাস হতে নিজে জাতীয় সম্পদ। আজকে শ্রোতারা জানে যে কে বাথরুমে থাকে এবং কে এই শব্দ করে। যাই হোক, আমরা গ্যাস হারাইছেন কেন? এই কষ্ট করে চাইবা রাখতে পারেন নাই? গ্যাস হারাইছেন কেন? আপনার আমি হারাইছি, আপনি হারাইছেন। মেন্টোস বাতি জ্বালাও। FM 89.2 মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ইমতাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, দ্য ইনবক্স কিং, হাউ আর ইউ? হ্যাঁ ভাই, খুবই ভালো আছি। একটু বসেন বস, আপনার একটু বসা দাও। আপনিও বসেন, আপনার একটু বসেন বস, একটু বসেন বস। আমাদের একজন রেগুলার লিসেনার ছিল, মানে কি সে কি আছে মৌমিতা তাহের মৌ। এই মেয়েটা ফোন দিয়ে, সে একজন ডেন্টিস্ট পেশা, এই মেয়েটা ফোন দিয়ে প্রায় আমাকে পচাতো, এবং এই মেয়েটা অন্ধভাবে আপনাকে সাপোর্ট করত। বিভিন্ন লাইভ শোতে সে আমাকে নানাভাবে নাজেহাল করত, এবং বিভিন্ন লাইভ শোতে সে আমাকে আঙ্কেল, মামা, কাকু, চাচ্চু, টাক্কু এইসব ডেকে আমাকে বেদনার সাগরে ভাসিয়েছিল। আপনার জন্য দুইটা দুঃসংবাদ আছে। একটা হচ্ছে এই মেয়েটা যেহেতু ডেন্টিস্ট, সে আমাকে একটা অসাধারণ গিফট প্যাক পাঠাইছে, হ্যাপি ডেন্টিস্ট ডে 2015। এটার ভেতর বস অনেক কিছু আছে, অনেক 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 ফ্রি পাইছে, ওই জন্য না, মোটা ফ্রি পাই নাই, ওটা কেনা স্যাম্পল। ঠিক আছে, একটা মাউথ ওয়াশ, ওরস্টার প্লাস, এবং অ্যালকোহল ফ্রি। অ্যালকোহল ফ্রি এটা শুনে আপনি তো ব্যবহারই করবেন না অ্যালকোহল ফ্রি। তারপর একটা হচ্ছে বস ক্যামোমিল ওরাল স্প্রে। ক্যামোমিল, ইয়েস। এই ওষুধটা খাইলে বস, এই যে আপনাদের 4 মাস থেকে হচ্ছে না ব্যাপারটা টয়লেটের, এটা খান, এটা খান, ওকে ওকে ওকে, একদম লাইন ক্লিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয়টা বস, আমি একটু আপনাকে পড়ে শোনাতে ব্যাপারটা বলতে চাই। আপনি একটু চেয়ারে শক্ত হয়ে বসেন বস। এই মেয়েটা আমাকে একটা চিঠি লিখেছে, আমি পাতাগুলো ফটোকপি কেন? 1 2 3 4 8 পৃষ্ঠার চিঠি। হাতের লেখা তো আপনার মনে হচ্ছে, নিজে চিঠি লিখে নিয়ে আসি। 8 পৃষ্ঠার চিঠি। আমি এই 8 পৃষ্ঠার চিঠি, আমি এই 8 পাতার চিঠি এখন আপনাকে বসে বসে পড়ে শোনাবো। 8 পাতার চিঠি অবশ্যই পড়ে শোনাবেন। ফন্ডামে বাদ দেন, নিজে ফার্মেসিতে গিয়া ওষুধ কিনা নিজে বাসায় আমরা দেখি। এই যে দেখেন,
এবং আমি এরকম সুন্দর হ্যান্ড রাইটিং খুব কম দেখছি। এরকম চেষ্টা করছেন একটু অন্যরকম করার, না খুবই, কিন্তু কিছু কিছু অক্ষর আছে না মানুষ পারে না, কারণ হচ্ছে বিশেষ আপনার মৌকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেন বস, আমি আপনাকে মৌকে নিয়ে তো বাজে কথা বলতে না, অবশ্যই মৌকে নিয়ে বাজে। একটা মেয়ে আমাকে 8 পৃষ্ঠার চিঠি লিখছে, আপনি এটাকে লাইট করে দেখতেছেন? এ বিউটিফুল মাইন্ড সিনেমাটা দেখছেন না? আমি জাস্ট বস, না না না, এই চিঠিটা আমাকে নিয়ে লেখে নাই, এই চিঠি আমাদের শোটা নিয়ে লিখছে। আমি চিঠিটা একটু পড়ে শোনাবো। না, আপনি চিঠিটা অবশ্যই পড়ে শোনাবেন। এ বিউটিফুল মাইন্ডের দেখছেন না যে অনেক সিজোফ্রেনিয়া রোগীরা কি হয়, কি তারা একটা কল্পনার জগতে বাস করে। মানে আমার কথা হচ্ছে তারাই ডুয়াল ক্যারেক্টারে চলে যায়। আমি নিজে জ্যাকিল এন্ড মিস্টার হাইড। আপনি নিজেই কখন যে আপনার ক্যারেক্টার থেকে বের হয়ে নিজেই রবির ভক্ত হয়ে নিজেই নিজেকে চিঠি লেখেন, সেই চিঠি ভাঁজ করে এবিসিতে নিয়ে ভালো ভণ্ডামি বাদ বস, ভণ্ডামি অবশ্যই বাদ দেব। তবে বস, এই চিঠিটা না পড়ে আমি কোন অবস্থাতে থাকতে পারছি না। জাহিদ, তুমি একটা রোমান্টিক মিউজিক দাও, এবং এই চিঠির শিরোনাম যদি আপনি শোনেন বস, মানে আমার কষ্ট লাগে কি জানেন? ইনবক্স কিং হচ্ছেন আপনি। আপনি মৌকে 1000 শব্দের ইনবক্স প্রতিদিন পাঠান। মোটেও না, আমি মৌ নামে, অথচ মেয়েটা আপনার সেই 1000 শব্দের ইনবক্সের উত্তর লিখলো আমাকে, তাও ফেসবুকের মতো যান্ত্রিক বস্তুগত কোন বিষয় না, সে হাতে চিঠিটা। এবং আমি নিজেই এই গত শোতে কিংবা তার আগের শোতে বলেছিলাম, গত শোতেই বলেছিলাম, ওই যে মোবাইলের গানটা যখন বাজানো হলো শোর শেষে বলেছিলাম যে কষ্ট করে হলেও হাতে এই চিঠিটা লিখো। আপনি জাস্ট বস হেডিংটা শুনেন, প্রিয় তমেশু। প্লিজ কষ্ট পাবেন, এটা হেডিং না, এটা সম্বোধন। হ্যাঁ, প্রিয় তমেশু, আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন, তাই আপনার রাগ ভাঙানোর জন্য এই চিঠিটা হলো একটা বৃথা প্রয়াস। আমি কিন্তু গুছিয়ে চিঠি লিখতে পারি না, তবে অনেক চিঠি লিখি নানা মানুষের কাছে, যেগুলো কখনোই প্রাপকদের কাছে পৌঁছায় না। এই যে আপনাকে চিঠি লিখছি, এটাও হয়তো কখনো পোস্ট অফিসের মুখ দেখবে না, কিন্তু আপনাকে চিঠি লেখাটা আমার জন্য খুব জরুরি। আমার কেন জানি খুব অস্থির অস্থির লাগছে। অস্থিরতা কমানোর জন্য আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, তারপর পড়তে বসে মনে হলো আপনাকে চিঠি না লেখা পর্যন্ত আমার মন শান্ত হবে না। রাজীব, প্লিজ পার্সোনালি নিয়ে না, এটা মেয়ের ব্যক্তিগত অনুভূতি, ঠিক আছে? এটা হতেই পারে বস। আচ্ছা, আপনি কি আমার হাতের লেখা পড়তে পারছেন? আমার এক স্যার সবসময় বলতেন, আমার হাতের লেখা দেখলে মনে হয় তেলাপোকার পায়ে কালি মেখে সাদা খাতার উপর দিয়ে হেঁটে গেছে। তখন আমি ক্লাস 5-এ পড়তাম, কিন্তু বড় হয়ে আজও হাতের লেখার খুব একটা উন্নতি হয়নি। মৌ, আমি এই জায়গায় বলতে চাই, তোমার হাতের লেখার মতো, মানে আমি খুব দরিদ্র মানুষ না, আমি কখনো মুক্তা নিজের চোখে দেখি নাই, যে মুক্তর কণাগুলো কেমন হয়, মুক্তর টুকরোগুলো কেমন হয়, হিরে কেমন হয়। তোমার হাতের লেখা আজকে আমার হাতে শিউলি ফুলের মতো মনে হচ্ছে, একগুচ্ছ মুক্ত দানার মতো মনে হচ্ছে, একগুচ্ছ হীরক গুচ্ছের মতো মনে হচ্ছে। তাছাড়া হাত কাঁপছে, তাই লেখা জড়িয়ে যাচ্ছে। আপনি তো লেখক, লেখকদের পর্যবেক্ষণ খুব ভালো হয়। বলুন তো, এই চিঠি কি আমি এক বৈঠকে বসে লিখেছি? ধরতে পেরেছেন কি? আজ বৃহস্পতিবার, ক্লাস শেষে রুমে এসে লিখতে বসেছি। আমার জীবনযাপনের ধরন অনেকটাই ফার্মের মুরগির মতো, কলেজ আর হোস্টেলে সীমাবদ্ধ। প্রকৃত ফার্মের মুরগির সাথে আমার মৌলিক পার্থক্য হলো আমি ডিম পারি না। চিন্তা করে দেখেন, এই মেয়ের সেন্স অফ হিউমার দেখেন। প্রকৃত ফার্মের মুরগির সাথে সে নিজেকে তুলনা করতেছে, কিন্তু একটা পার্থক্য সে বের করছে, এটা ডিম পারে না। বাস, তারপর সে আরো কি লিখছে না, হয়েছে কি হাতের লেখাটা একটু চেঞ্জ করতে পারছে, কিন্তু ভাষা অবাক হচ্ছে। আমি লেখক চাইলেও তার ভাষাটা চেঞ্জ করতে পারে না। অবাক আপনার ভাষা এবং এর ভাষা সুন্দর করে, মানে এত ঝরঝরে গদ্য, হুবহু মিলে যাচ্ছে। ঝরঝরে গদ্য বস, এর বাসমতি চাল দিয়ে ভাত রান্না করলে যেরকম ঝরঝরে হয় না বস, এইরকম। তারপর বস, জটায়ুর একটা ডায়লগ আছে, ভেরি হাইলি সাসপিসিয়াস, একটু শোনেন না, খুবই সন্দেহজনক। আরো আছে বস, একটু শোনেন। আপনি কি বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে কোনো গল্প শুনেছেন? তাকে নিয়ে একটা মিথ আছে, চন্দ্রাবতী নাকি অন্য ধর্ম বা নিচু ধর্মের কোন পুরুষের প্রেমে পড়েছিলেন। চন্দ্রাবতীর বাবা ছিলেন জমিদার, তিনি এক
তিনি ব্যাপারটা জানার পর তার কন্যাকে একটা মন্দিরে আটকে রেখেছিলেন। তখন চন্দ্রাবতী সেই বদ্ধ মন্দিরে বসে কবিতা লিখতে শুরু করেন। বদ্ধ হোস্টেলে এসে আমার পক্ষে কবি চন্দ্রাবতীর মতো কাব্যচর্চা সম্ভব না, কেননা কবিতা আমার ভালো লাগে না, খুব বেশি কবিতা আমি পড়িও নি। কিন্তু পাঠ্য বইয়ের জসিমউদ্দিনের কবিতাটি পড়ে আমি তার ভক্ত হয়ে গেছি। ক্লাস 7 বা 8 আমার প্রিয় কবির লেখা একটি অসাধারণ কবিতা পড়েছিলাম, প্রতিদান। আপনি নিশ্চয়ই জানেন কবিতা। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। যে মরে করেছে পথের ভিখারি। বস পুরাটা সে লেখে যা সবকিছু কেমন গুলিয়ে ফেলছি। যা লিখব বলে বসেছিলাম তার কিছুই লিখতে পারিনি। জানি না কেন আমি আমার অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি না। আমার প্রিয় লেখকদের মধ্যে শুধু জাফর ইকবাল স্যারের সাথে আমার একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল। স্যারকে কত কিছু বলবো বলে ঠিক করে রেখেছিলাম, তার কিছুই স্যারকে বলতে পারিনি। স্যারের সাথে আমি ভালোভাবে কথাই বলতে পারলাম না। আমার তো গলা শুকিয়ে কাঠ। স্যারের সামনে গিয়ে তোতলানো শুরু করলাম। অনেক কষ্টে স্যারকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার আপনার চিঠি লেখার ঠিকানা কি? আপনাদের প্রোগ্রামটা কিভাবে শুনতে শুরু করলাম এখন সেটা আপনাকে বলি। সে সময় আমার খুব দুঃসহ সময় যাচ্ছিল। আমি সরকারি মেডিকেলে চান্স পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টে ছিলাম, ফর্ম ফিল আপও করেছিলাম, কিন্তু আমাকে শেষ পর্যন্ত ভাইবার জন্য ডাকা হয়নি। সে সময় আমি রাত্রি ঘুমাতে পারতাম না, অনেক চেষ্টা করেও কাটতে পারতাম না। আমার জীবন খুব একঘেয়ে কাটতে লাগলো। সকাল 11:30টার দিকে উঠতাম, কাজা নামাজ পড়তাম, টিভি দেখতাম, দুপুরের খাবার খেতাম 4টার দিকে, এরপর আবার টিভির সামনে। রাত 11:30 বা 12টার দিকে আমার টিভি দেখার চেইন রিয়াকশন বন্ধ হয়ে যেত। এরকম কোন এক রাতে কি মনে করে রেডিও শুনতে শুরু করলাম এবং অনেক দিন পর হাসতে লাগলাম। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হতাশ হয়ে পড়া হলো কাফিরের লক্ষণ। কাফির হলো অস্বীকারী। আমার এই ছোট্ট জীবনের সেই বিষণ্ণতার লম্বা মুহূর্তগুলো হঠাৎ করে খুব ভালো কাটতে লাগলো। আমি একটু হাসার জন্য সপ্তাহের 5 দিন অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের সাথে আপনার ফোন আলাপ, প্রেমালাপ শোনার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। আপনার প্রেম, বিরহ এবং প্রেমিকাদের নিয়ে টানা হ্যাচড়া সবকিছু আমাকে বিনোদন দিতে এবং এখনো দেয়। প্রোগ্রামটা শুনতে শুনতে এক সময় আপনাকে নিয়ে আমার মধ্যে এক ধরনের অবসেশন তৈরি হলো। রাজীব প্লিজ কাঁদবেন না, আরো আছে। আপনাকে আমি কি পরিমাণ পছন্দ করি সেটা হয়তো আমি কখনো ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারবো না। আমি কেন এমন একটা করলাম, এমন আচরণ করলাম যেটা আমাকেই করে করে খায়। আমি চিঠিটা আসলে লিখছি নিজেকে সান্ত্বনা দিতে। একটা মিথ্যা আশায় হয়তো আমি চিঠিটা আপনাকে দেব আর আপনি চিঠিটা পড়ে আমাকে ক্ষমা করবেন। গতকাল যখন চিঠিটা লিখতে শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি আসলে অনেক কষ্ট পেয়েছেন আমার আচরণে। পহেলা বৈশাখের প্রোগ্রামটা দারুণ হচ্ছিল, আমার ফোন কলটাই সবকিছু ভন্ডল করে দিল। আমার উপর কি আপনার খুব অভিমান হচ্ছে? প্লিজ মন খারাপ করবেন না। আমি জানি আমি ক্ষমার অযোগ্য একটা অন্যায় করেছি, তবুও আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি কি সব রাগ অভিমান ভুলে 19 বছর বয়সী একটা মেয়ের ছেলে মানুষই ক্ষমা করতে পারবেন? আমি অপেক্ষা করব। একদিন না একদিন নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। অপেক্ষাতে তো কোনো দোষ নেই। আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আমার প্রিয় গানের 2টো লাইন লিখে দিচ্ছি। গানের কথাগুলো কেমন বলুন তো? গানের কথাগুলো কি জানেন রাজীব? ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো বুকের ভেতর তুমুল নাচুক। যখনই ভাবি তোমায়
করে ভীষণ হৃদয় সে তোমায় চায় প্রেম দাও প্রেম চায় এটা ক্ষতি না সবাই দেখলে ক্ষতির সম্ভাবনা আছে এক দৌড়ে এসো বাহুতে আমার আজকে কি করা ও শোনো শোনো না চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই থাকবো ও মেয়ের প্রেম তোমার মাথার ঝরাবে সব চুলো মেয়ের প্রেম মানে তোমার চোখে হবে চুলো মেয়ের প্রেম তোমার মাথার ঝরাবে সব চুলো মেয়ের প্রেম মানে তোমার চোখে হবে চুল আমাকে দেখোনি আজ আমি কেন উদাসী 22 বছর প্রেম করে হলাম বৈরাগী শোনো গাধা বলি ছাড়ো এসব নইলে তোমার পেছনে লাগাবো কুকুর সারাদিনটা যখন এসে থাকে পাশে রোই লাগে তো ঘর পালানো সুখ নিয়ে কাটাতে দিকে রীতিমতো চলছে প্রেম নাকে দিয়েছে ও ডার্লিং কোন সুরে আমি গাইবো বলো তোমার প্রিয় গান চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই ছাগল চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই ছাগল আবার শোনো আমার ছিল টার্গেট ওই 1956 তাই প্রেমে জানলে ধরলাম এক খানদানি ইলিশ সেই দুঃখটুকু পেলাম যখন বয়স 36 আর তখনই প্রথম প্রেম হয় যে ডিসমিস ও মেয়ের প্রেম আমার দেহের কমালো ওজন ও মেয়ের প্রেম হৃদয়ে ধরালো পচন ও মেয়ের প্রেম আমার দেহের কমালো ওজন ও মেয়ের প্রেম হৃদয়ে ধরালো পচন আর দিবেন না প্লিজ উপদেশ প্লিজ চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই ছাগল চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই ছাগল চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই ছাগল হ্যালো মৌমিতা, কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আমি ওই যে গানের কথার মতো যতটুক, আমি তো এমনিতেই পাগল, যতটুক ভালো ছিলাম, আমি তো আর পুরো পাগল ছিলাম না, ধরো 95% পাগল ছিলাম, 5% সুস্থ ছিলাম। তোমার এই চিঠি পড়ার পর আমি 100% পাগল হয়ে গেছি। এবং একটা পাগল যখন প্রেমে পড়ে তখন সে কেবল পাগল থাকে না, সে ছাগল হয়ে যায়। মৌমিতা, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি আমাকে ছাগল বলে দেখো, কেমন? চিঠিটা কিন্তু ব্যক্তিগত ছিল। সেটা ছিল, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত চিঠি ঐতিহাসিক চিঠিতে পরিণত হয়। যেমন রবীন্দ্রনাথ রানুকে, আমি তো রবীন্দ্রনাথ না ভাইয়া, তুমি তো রানু, ঠিক আছে? তো রানুকে যে চিঠিগুলো লিখছিল সেগুলো তো তারা এক ধরনের ব্যক্তিগত চিঠি ছিল, কিন্তু সেটা একটা কখনো প্রকাশিত হয়নি, সবসময় ধানু চিঠি প্রকাশিত। হ্যাঁ, এই জন্য আমার ক্ষেত্রে একটু উল্টা হবে, যেহেতু আমি রবীন্দ্রনাথ, তোমার চিঠি প্রকাশিত হবে কিন্তু আমার চিঠিগুলো প্রকাশিত হবে না। তুমি একটা খুব ভুল কাজ করছো, সেটা হচ্ছে তুমি তোমার চিঠিতে তোমার ঠিকানাটা লিখো নাই। ঠিকানাটা লিখলে খুব ভালো কাজ করতে, আমি তোমাকে কালকে একটা চিঠি পাঠাতাম। আমি আসলে ওখানে আমার নাম কিছু লিখেছিলাম না, শুধু আপনার ঠিকানায় লিখেছিলাম। আমি যে পরম মমতা তুমি আমাকে দেখাইছো, এই পরম মমতা যদি আমি জীবনের শুরুতে পেতাম, এরকম পরম মমতা যদি
দিয়ে কেউ আমার হাতটা ধরতো মৌমিতা, আমার জীবনে এত এলোমেলো হতো না, এত এলোমেলো হতো না। আমি শুধু তোমাকে যথেষ্ট গোছালো। কিসের গোছানো? কে বলছে আমার জীবন গোছানো? হচ্ছে রাজীবের জীবন। রাজীবের ঢাকায় একটা বাড়ি আছে, রংপুরে একটা বাগান বাড়ি আছে, তারপর ঠাকুরগাঁয়ে একটা সুগার মিল আছে, ঠিক আছে, এবং গাড়ি আছে। রাজীব বসুন্ধরা সিটিতে সেই করে, সুইমিং করে সপ্তাহে একদিন। রাজীবের একটা মোটরসাইকেল আছে, ছুটি কাটাইতে যেতে যাই। রাজীব ছুটি কাটাইতে কই যেন জানো, পাতায় না কোথায় যেন জানো, আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে তো বস বিলগেটস পচাই ফেলছে আফ্রিকার জঙ্গলে। আপনি আমার কিছু কিছু অংশ ভুল করেছেন। কোন অংশটা বলতো? ওই যে যখন প্রোগ্রামের কথা লিখেছি সেখানে আমি সব জায়গায় প্লুরাল ওয়ার্ড ইউজ করছি। ও তাই নাকি? আপনাদের বলছি, আপনি বলে রেখেছি। তাই নাকি? এটা প্রিন্টিং মিস্টেক। মমিতা, আমি এইভাবে বলি, ভুলটা রবি করে নাই, ভুলটা তুমি করছো। না আমি করি না, না তুমি ভুল করছো মৌমিতা। মৌমিতা এখন রাজীব চেষ্টা করবে তোমাকে আজে বাজে কথা বলে আমার ট্র্যাক থেকে আবারও সরাই নিয়ে যেতে। রাজীব প্লিজ এই মেয়েটাকে। রাজীব দেখেন অনেক কষ্টে আমি, এটা আমার 7 রাজার কুড়িয়ে পাওয়া ধন মৌমিতা, ঠিক আছে, অনেক কষ্টে আমি বস, অনেক কষ্টে, অনেক কষ্ট প্লিজ মৌমিতা। গরিবের এইটুকুই করছো, এইটুকু কেড়ে নিয়েন না, এইটুকু কেড়ে নিয়েন না, পায়ে ধরি রাজীব। ওইখানে বহু বচন ব্যবহার করার ভুলটা তোমার, রবি সেটা শুধরে নিয়েছে। এই শোতে আমার কোনো ভূমিকা নাই। আমি সত্যিকার অর্থে বলি, এই যে আমি যে ছিলাম না, শোটা খুব চমৎকার হচ্ছিল, ভালো ছিল। মোটেই না, না না, এটা অভ্যাসের মতো, বুঝছো মৌমিতা? এটা হয় কি, না না এটা না সত্যিকার। শোনো, আমি বলি, আমি জাস্ট একটা পরীক্ষামূলক কাজ করি। আমি 4টা শো না আসি, দেখবেন 5th শো থেকে আমার মানুষ ভুলেই যাবে যে এখানে রাজীব হাসান নামে একই পরীক্ষামূলক কাজ আমি করি। যে আপনি ছাড়া শুধু ভক্তদের রিঅ্যাকশন। হ্যাঁ রাজীব, আপনি কে জানেন এই শোরকে? আমি যদি মৌমিতা শোনো, আমি তোমাকে আমি যদি তুলনা করলে আপনি এই শোরকে জানেন বস? সানি লিওনি বস। আপনি এই শোর আইটেম সং। সেটাই তো, ওই যে সানি, এই দুনিয়া পিত্তল দি। কি বলছেন বল? এই দুনিয়া পিত্তল দি, সানি লিওনের আইটেম সং হিট আইটেম। এই শোর আইটেম বয় আপনি। সেটাই, আপনাকে ছাড়া এই শোর জমবে না। ধরেন একটা ঢোল কি একলা বাজবে? কোনোদিন বাজবে না। ঢোল বাজার জন্য একটা কাঠি লাগে, আপনি হচ্ছেন সেই কাঠি। মানে আইটেম সঙ্গে যেমন মেরা একটা আইসক্রিমের কথা ধরেন বস, আইসক্রিম কি এমনি থাকে? আইসক্রিম একটা কাঠিতে গেঁথে রাখতে হয়, আপনি হচ্ছেন সেই কাঠি। হ্যাঙ্গার কি এমনি ঝুলে বস দেয়ালে? ক্যালেন্ডারের পাতা কি আঠা দিয়ে আটকানো থাকে দেয়ালে? একটা পেরেক লাগে বস। আর আগের নামাজ আপনি বলবেন কমোডি কি এমনি ফ্ল্যাশ হয়, 2টা বাটন থাকে, ওটা চাপ দিলেই কমন ফ্ল্যাশ। এক্স্যাক্টলি, আমি ওই লাইনেই আসছিলাম, ঠিক আছে। রবি, আমি শুরুতে একটা কথা বলছিলাম, শুনেন রাজীব, এইসব ইমোশনাল মেলোড্রামা বাদ দেন, এইসব ওভারড্রামা করে মৌমিতার মন আর দুর্বল করে না। ও একটা মন শক্ত করে বস একজনকে বেছে নিচ্ছে, ওর মতো থাকতে দেয়। আমি যদি বলি যে আমি কষ্ট পাই নাই, এটা খুবই মিথ্যা কথা বলা হবে। আমি খুবই কষ্ট পাইছি, সিরিয়াসলি আমিও কষ্ট পাইছি বস। আমি কষ্ট। মৌমিতা এত প্রেমময় একটা চিঠি আপনাকে পাঠাইছে, এত ভক্ত আপনাকে গিফট পাঠায়, আমাকে আপনাকে ইলিশ পাঠাইছে 6টা, আমাকে কেউ 2টা পুঁটি মাছও পাঠায় নাই, ঠিক আছে? আপনাকে টাই পাঠাইছে, আমাকে একটা আন্ডারওয়্যার কোনোদিন পাঠায় না। আমাকে টাই পাঠাইছে হচ্ছে জর্জিয়া। আমি আপনাকে বলি, টাইয়ের কাহিনীটা বলি। জর্জিয়াকে রেব্যানের চশমা পাঠাইছে, আমাকে কেউ কোনোদিন টিনের চশমা। বাদ দেন, ওই যে নারকেল গাছের পাতা দিয়ে চশমা বানায় না ছোট ছোট বাচ্চারা, টিনের চশমা না, নারকেল গাছের পাতা কাঠি দিয়ে চশমা বানায়, এরকম চশমা আমাকে কোনোদিন পাঠায় নাই। রবি ভাই, আমি কতটা অপাংতেয়, আমি কতটা বাহুল্য, আমি অ্যাপেন্ডিক্সের কাজটা কি জানেন? মানব দেহের অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজন নাই, থাকলে সমস্যা নাই, কিন্তু কখনো কখনো প্রবলেম হয়, ব্যথা দেয়। মানে ও যখন চুপচাপ থাকে। অ্যাপেন্ডিক্স না বস, আমি অ্যাপেন্ডিক্স। বস আপনি অ্যাপেন্ডিক্স না, আপনি হচ্ছে এক্সটার্নাল অ্যাপেন্ডিক্স, ঠিক আছে?
এটা অনেক অ্যাপেন্ডিক্স প্রয়োজন আছে। থাকলে সমস্যা নাই, কিন্তু অ্যাপেন্ডিক্স করে কি কোনো কাজও করে না, কিন্তু কখনো কখনো ব্যথা দেয়। যখন ব্যথা দেয় তখন ওটা কাইটা শোনো ফালাই রাজীব, দিতে হয়। এইসব কথা বলতেছে তোমাকে ইমোশনালি সফট না, করে। না, আবার তুমি যে never. ভুল পথ থেকে সঠিক এবং সত্যের না, পথে রাজীব ভাই, এসেছো, আপনি হলেন সেখান থেকে সব আবারও ভাই টেনে সাথে। হিসেবে তোমাকে নিয়ে যাওয়া উচিত। মৌমিতা শোনো, আমি এই শোতে শুরুতে বলছি না, আমি মন থেকে বিশ্বাস করে বলি, এই শো যদি 1 লাখ লোক শুনে থাকে, 99,999 জন শোনের রবির জন্য, আমার জন্য একজন শোনে, আমি জানি। একজনটা আমি। আমার জন্য একজন শোনে, আমি জানি। হ্যাঁ, এই একজন মৌ বললো তো বাস। আমি জানতাম সেটা মৌ। মৌমিতা, কিন্তু আজকে মনে হচ্ছে না, সে মৌমিতা না। এখন সেই একজনের জায়গায় আমি কল্পনা করে নিতে অন্য কাউকে, সেই একজনের জায়গায় হতে পারে। আমি আপনাকে রাজীব পরিষ্কার করে কয়েকটা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যে আপনি যে ইমোশনাল খেলাটা খেলতেছেন এখন, ঠিক আছে? রবি ভাই, এটা অত্যন্ত ন্যাক্কারজনক খেলা। এই মৌমিতা আমাকে বস, আমার মেয়ে পর্যন্ত রবি ভাই বলে ডাকে। এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকছে, এবং এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকার পর ফেসবুক আমি খুলে দেখাই বস, আমি আর ইনবক্স খুলি না। আঙ্কেল স্যার, চাচা, মামা, কাকু, একজন তালুই ডাকছে। ইমাজিন, তালুই মানে কি? আমি জানি না তালুই মানে কি। খালু ডাকছে একজন, যে আপনি আমার ছোট খালু। মানে অদ্ভুত বিষয়। ও বড় খালু বলতে পারতো, ছোট খালু মানে কোন গুরুত্ব নাই। আমি আপনাকে বলি, আমাকে বুড়োর মধ্যে একটু ইয়াং হয় ছোট খালু। হ্যাঁ, বুড়োর মধ্যে একটু ইয়াং হয়। এই যে আবার সে ঘুরিয়ে ফিরে কিন্তু আমাকে মৌমিতা বুড়োই বলছে। এই যে চিঠি, এই চিঠিটা আপনি এই মুহূর্তে মিথ্যা করে দিলেন, মৌমিতাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করলেন। আমি আপনাকে টায়ের কথা বলি, জর্জিয়া আমাকে গরু জ্ঞান করে। কৃষক কি করে? গরু মানে সে আমাকে গরু ভাবে। একজন কৃষক কি করে? গরুর গলায় দড়ি রাখে, দড়ি দিয়ে বেঁধে রাখে। তাই হচ্ছে একটা সিম্বলিক শট বস। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন নাই বস? না, সত্য ওই বড় বড় সর্বশেষ সিনেমা দেখছিলাম বেদের মেজাজ। ওকে, সিনেমায় একটা জিনিস থাকে সিম্বলিক শট। ধরেন একটা মানুষ মারা গেছে, সত্যজিৎ রায়টা কিভাবে দেখাইছে, এক ঝাঁক পাখি উড়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, ঠিক আছে, মানে প্রাণ বের হয়ে গেল, ঠিক আছে, লাশটা নিয়ে কুয়াশার ভেতর ঢুকে পড়লো, মানে সে জগৎ থেকে হারিয়ে গেল। কিংবা যারা আর্ট ফিল্ম করে, হ্যাঁ, কোন মানুষের মৃত্যু দৃশ্য সে কিভাবে দেখায়, সত্যজিৎ রায় মানে বাস কচুরি পানার এফেক্ট ব্যবহার, হ্যাঁ, ওটাও তো ব্যবহার করছে। হ্যাঁ, দুর্গা তার একটা পাপে, মানে একটা অপরাধের জিনিসে কচুরি পানাতে ঢেকে দিচ্ছে। আরেক ফিল্ম মেকার একটা মানুষ মারা গেছে, এটা কিভাবে দেখাইছে জানেন? ক্ষেত থেকে পটল তুলতেছে, মানে পটল তোলা মানে মারা, মানে এটা বোঝাই যে জাহিদ একটা পটল খেতে গিয়ে টাস করে পটল তুলে, মানে হচ্ছে জাহিদ মারা গেছে। তারপর এটা সিম্বলিক শট। তারপর হচ্ছে আরেকটা সিম্বলিক শট দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। সেটা বাংলা সিনেমায় তো চুমুর দৃশ্য দেখানো যায় না, তো যখন নায়ক নায়িকা চুমু হয়েছে বা মিলন হয়েছে, এটা দেখাইতো কিভাবে দুইটা ফুল টাস করে বাড়ি খেলো পরস্পরের সাথে। জর্জিয়া যে টাইটা পাঠাইছে ওটা একটা সিম্বলিক শট। ওটা টাই না, ওটা হচ্ছে তোমার গলায় আমি দড়ি বেঁধে রাখছি, ঠিক আছে। এটা উপহার না বস, এটা হচ্ছে উপহারের নামে গালে জুতার বাড়ি মারা। কিন্তু এই যে মৌমিতা আমাকে মাউথ ওয়াশ পাঠাইছে, এটাও এক ধরনের সিম্বলিক অবশ্যই ব্যবহার করবো। মঙ্গল এবং শুক্রবার মানুষ মাউথ ওয়াশ মুখে ব্যবহার করে, আমি এই মাউথ ওয়াশ দিয়ে গোসল করব। আপনি করতে পারেন। আমার যেই লোক আমি খাবো আফটার শেপ কে বডি স্প্রে হিসেবে ব্যবহার করে, আফটার শেপ আমি বডি স্প্রে ব্যবহার করি, আফটার শেপ কে যে বডি স্প্রে, তার পক্ষে মাউথ ওয়াশ। আমার বস আমার কোন আফটার শেপ নাই বস, না বস। আপনি গালে ব্যবহার করেন? হ্যাঁ, সেটাই বলতে আসলে না বস, আমার কোন আফটার শেপ নাই, আমার কোন শেভিং কিটস নাই বস, আমার কোন শেভিং কিটস নাই। এখন আপনি বলেন যে আমি কিভাবে শেভ করি বস? এই 4-5 ঘন্টা লাগে বস, একটা একটা করে টেনে তুলি, জাস্ট 5 টাকা বাঁচানোর জন্য। শেভ করতে 5 টাকা লাগে। আপনার মতো বিল গেটসের জীবন আমি যাপন করি না। মৌমিতা, তোমার এই মাউথ ওয়াশ, মানুষ তো মাউথ ওয়াশ মুখে দিয়ে কুলি করে ফেলে দেয়, এইটুক আস্থা রাখো, আমি গিলে খাবো। এটাই আমার পরম সুধা, এটাই আমার অমৃত। তোমার অমৃত যাকে দাও তাকে গিলিবারে দাও শক্তি, গিলিবার দাও শক্তি। মুভিটা খুবই ভালো লাগলো, আমি অনেকদিন পর। সবাই
মৌমিতা, আমি একটা চিঠি পড়ে একটা ডুবন্ত মানুষ কচুরিপানা আঁকড়ে ধরে, একটা ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, কিন্তু আমি সেই ডুবন্ত মানুষ কচুরিপানা ধরেছিলাম বা খড়কুটো ধরেছিলাম। টয়লেটে ছিলেন, আপনাকে ভালোভাবে বল মনে হচ্ছিল। হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার হাতে কচুরিপানা বা খড়কুটো কোনটাই নাই। এটা স্রেফ একটা বিভ্রম, স্রেফ একটা মায়া ছিল। মৌমিতা, তুমি ভালো থেকো। ইমোশনাল ব্ল্যাকমেইল, সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল হোক, সেটা না। রবি ভাই শোনেন, আমি যখন রংপুরে গেলাম না, তখন আমাকে অনেকে টেক্সট করতেছিল যে রবি যে আপনাকে ভয়ঙ্কর পচাচ্ছে। আমি তারপর ঘাবড়াইনি, কেন জানেন? আমি জানতাম মৌমিতা আছে। মৌমিতা, আপনি আমাকে শোয়ে একটা 19 বছরের কচি মেয়ে, সে ভুল পথে ছিল, সে সত্য এবং সুন্দরের পথে এসেছে। দয়া করে এইসব ইমোশনাল বাকচিত না মেয়েটাকে প্লিজ। কনগ্রাচুলেশনস মৌমিতা, ভুল বোঝার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। বস, আপনার এই কনগ্রাচুলেশনস এর মানে জানেন? এই যে একবার মেয়র ইলেকশন হয়েছে, হেরে গেছে, মানে এক প্রার্থী, এক পলিটিক্যাল প্রার্থী হেরে গেছে, আর যে জিতছে সে তো মহানন্দে। যে হেরে গেছে সে কি করছে জানেন? গাদাখানিক মিষ্টি কিনে ওই জয়ী প্রার্থীর কাছে গেছে, গিয়ে হা করে খাওয়াই দিয়ে আসছে। এবং যখন হা করে খাওয়ায় মনে মনে কি বলছে জানেন? তুই মর, তুই মর, তুই মর। আপনার এই কনগ্রাচুলেশনস এর ভেতরে যে গভীর নৃশংসতা, বদদোয়া লুকিয়ে আছে, সেই বদদোয়ায় বস আমি ধ্বংস হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। আমার তো নৃশংস হয় স্বাভাবিক বস। মৌমিতা জানো, আমার তো বদ্ধ উন্মাদ হয় স্বাভাবিক। এই দীর্ঘশ্বাস আমার অভিশাপ দেয় স্বাভাবিক, আমার লাগুক, মৌমিতার শরীরে যেন না লাগে। আমার অভিশাপ দেয়াই স্বাভাবিক, আমার উন্মাদগ্রস্ত হয় স্বাভাবিক, আমার আর কি জানি বললেন, আপনাকে তীরবিদ্ধ করাই স্বাভাবিক। কারণ সিরিয়াসলি আমি হার্ট। আপনি আমাকে তীর মারেন, গুলি মারেন, বোমা মারেন। আমি যখন মৌমিতাকে কিছু, আমি যখন রংপুরে ছিলাম, যখন আমাকে টেক্সট আসলো রবি আপনাকে পচাচ্ছে, তখন আমি একজনকে একটা রিপ্লাই দিয়েছিলাম, আমাকে 3 ঘন্টা 2 ঘন্টা 50 মিনিট রবি আমাকে পচাবে, 10 মিনিট একজন একটা ফোন কল দিবে 10 মিনিটের জন্য। তাতে 2 ঘন্টা 50 মিনিট যে রবি আমাকে পচাইছে, যে দুর্গন্ধ বেরোইছে, সেই দুর্গন্ধটা ঢেকে যাবে। কারণ সে একটা ফুল, সে হচ্ছে। আপনি মৌমিতাকে কোন অবস্থাতে ফুলিশ বলতে পারেন না। ফুলিশ না, আপনি বললেন ফুল মানে কি? রাজীব, একটা মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, আর রাতারাতি সেই মেয়েটা ফুলিশ হয়ে গেল, স্টুপিড হয়ে গেল। আজকে একটি এখন বলতেছেন ফুলিশ, স্টুপিড, 2 দিন পর কি বলবেন? রাজীব, লেট গো করা শিখেন, লেট গো করা শিখেন। চিঠি আমারও আসে, হয়তো কেউ হাতে লিখে পাঠায় না, আমার জন্য এতটা দরদ কারো নেই। উপহার আমারও আসে, হয়তো সেটা খুব দামি পারফিউম হয় না, হয়তো সেটা ঘাস ফুলের মতো কারো কারো কাছে অর্থহীন, অবান্তর কিছু, মূল্যহীন কিছু মনে হয়, কিন্তু আমার কাছে অমূল্য মনে হয়। আমি সেই চিঠি, আমার কাছে আসা সেই ইলেকট্রনিক চিঠি আমি শোনাবো ছোট্ট একটা বিরতির পর। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি রবিকে চাচ্ছেন তাই তো? হ্যালো রবি ভাই না? হ্যাঁ আমি রবি। হ্যাঁ রবি বলছি। হ্যাঁ, মানে আমি কবিতা লিখছিলাম, শুনেননি? একটা কবিতা লিখছেন, তা কি হয়েছে? হ্যালো, রবিকে নিয়ে কবিতা এরকম হাজার হাজার লোক লেখে। রবির এসব শোনার টাইম আছে? রবি কি বরং হবে সেলিব্রিটি, আপনার ধারণা আছে? হ্যাঁ, হ্যালো, কে বলছিলে? আরে রাজীব বলেন না, কোথায় কেন? আমার নিয়ে হাজার হাজার লোক কবিতা লেখে। হ্যালো 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 হ্যালো, আমি রবি। এই রাজীব ঢং করে রবির গলায় কথা বলছিল। হ্যালো, কে বলছিলেন? রবি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছিলেন ভাইয়া? ইমামুল বলছিলাম। বাহ, কি সুন্দর নাম ইমামুল। কোথা থেকে বলছিলেন? উত্তরা এয়ারপোর্ট থেকে। ও, উত্তরা এয়ারপোর্ট, আরেকটা সুন্দর জায়গা। জি ভাই বলুন। আমি মানে আপনাদের 3 জনকে নিয়ে কবিতা লিখছিলাম, ঠিক আছে? শুধু আপনাকে নিয়ে না, জাহিদ ভাইকেও, রাজীব ভাই, 3 জনকে নিয়ে একটা কবিতা লিখছিলাম। আমরা এখানে মানে কবিতা পড়ি এবং বিনামূল্যে কবিতা অনুবাদ করে দেই। এই জাহিদ, গোল্ডেন অন করো। জি ভাই বলেন কবিতাটা। মানে কবিতাটা শোনেন তাহলে? জি অবশ্যই। বলছি তোমায় হেলো না, তুমি রবিকে আর খোঁজো না। তুমি দেখছো না রবি কত দূরে, আর রাজীব রয়েছে তোমার দুয়ারে। ভালোবাসায় বাড়িয়ে হাত, গভীর রজনী থেকে প্রভাত, এখনো পর্যন্ত
যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত। রবি সে তো সুদূর আকাশে, তবে পাবে তাকে খুঁজে তোমার অনুভবে। আর জাহিদ সে তো প্রেমিক মহান, বেশি দিতে তার হবে না প্রমাণ, তার নীরব অশ্রু ঝরা ব্যতীত। তিনজনের ভালোবাসা থাকবে জাগ্রত আমাদের সকল শ্রোতার মাঝে। হ্যালো, হ্যাঁ ভাই, খুব সুন্দর হয়েছে। জাস্ট একটা লাইন। হ্যাঁ, আপনি যে ওই যে হাত বাড়িয়ে হাত লাইনটা আরেকবার পড়েন তো। বাড়িয়ে হাত ওই জায়গাটা, ওই লাইনটা শুধু। হ্যাঁ, রাজীব তুমি দেখছো না রবি কত দূরে, আর রাজীব রয়েছে তোমার দুয়ারে, ভালোবাসায় বাড়িয়ে হাত গভীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসায় বাড়িয়ে হাত। এর পরের লাইনটা করতে হবে কি জানেন? কবিতার মধ্যে জীবন ঘনিষ্ঠ কবিতা না হলে কবিতাতে মানুষের হৃদয় ছুঁয়ে যায় না। জীবন ঘনিষ্ঠ করতে হবে। এই জীবন ঘনিষ্ঠ করতে হলে কিছু বাস্তব এলিমেন্ট যোগ করতে হবে। যেমন রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, ঠিক আছে? এর পরের লাইনটা কি হবে? গভীর রজনী। না না, গভীর রজনীর দিকে গেলে হবে না। গভীর রজনীর দিকে গেলেই ব্যাপারটা কেটে যাবে, বুঝছেন? তখন ব্যাপারটা অধিক উপমা কাব্যকে ক্ষতিগ্রস্ত করে। এটা শেক্সপিয়ার বলছে। রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, আমি বলি আমি কথাটা শেষ করি। রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, তার লাগছে, না না লিখতে হবে, তার লাগছে খিদা, দাও তাকে ভাত। না না, হ্যাঁ হ্যাঁ, রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, তার লাগছে খিদা, তাকে দাও ভাত। এই যখন আপনি ভাতের বাংলা ভাষায় সবচেয়ে বিখ্যাত কবিতা কি জানেন? দুইটা লাইন, ভাত দে হারামজাদা, নয়তো মানচিত্র চিবিয়ে খাবো। ভাই হ্যাঁ, যতক্ষণ আপনি ওই রজনী মজনী লিখবেন না ভাই, চলবে না, হবে না। বলেন লাইনটা তাহলে কি হচ্ছে? লাইনটা কি দাঁড়াচ্ছে বলেন তো? রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, রাজীব রয়েছে ভালোবাসায় বাড়িয়ে হাত, রাজীব খাবে, রাজীবের লাগছে খিদা, তারে দাও ভাত। হ্যাঁ, তারপরে লাইনটা বলেন। যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত, রবি সুদূর আকাশে, তবে পাবে তাকে খুঁজে তোমার অনুভবে। এই জায়গাটা মিলল না। রবি সে তো দূরের আকাশ, দূরের আকাশে, রবি তো দূরের আকাশেই থাকে, তাই না? হ্যাঁ, তখন করতে হবে কি? রবি সে তো দূরের আকাশে, তবে না না, এখানে না না, আবার আপনি কাব্যের দিকে যাচ্ছেন। রবি সে তো দূরের আকাশে, উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে। এই যে যখন আপনি ভাই বাস্তববাদী কবিতা হইতে হবে, বাস্তববাদী কবিতা, ঠিক আছে? রবি রয়েছে দূরের আকাশে, উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে। হ্যাঁ, তারপর আরেকটা লাইন বলেন। আপনি লিখে নেন, কারেকশন গুলো লিখে নেন। হ্যাঁ, আর জাহিদ সে তো প্রেমিক মহান, বেশি দিতে তার হবে না প্রমাণ, তার নীরব অশ্রু ঝরা ব্যতীত। তার নীরব অশ্রু ঝরা ব্যতীত মানে তার অশ্রু ঝরা, নীরবে অশ্রু যে ঝরায়, এটাই তার প্রেমের পরিচয়। এখান থেকে আমরা জানতে পারি খুব ভাই। ইতিমধ্যে আপনার কবিতা ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। ওই যে আপনি যেটা লিখছিলেন যে বাড়িয়ে দাও হাত, রাজীবের লাগছে খিদা, তাহলে দাও ডাল ভাত, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু শোনেন মনোযোগ দিয়ে। রাজীব ফিল ওয়ার খিদা, গিভ পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ। এটা ইংরেজি ভাষায়। রাজীব ফিল ওয়ার খিদা, গিভ পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ। দারুণ। এটা একটু পর্তুগিজ ভাষায় একটু অনুবাদ করবেন? পর্তুগিজ ভাষায় না? হ্যাঁ, হ্যান্ড স্ট্রেচ মানে বাড়িয়ে দু হাত, হ্যান্ড স্ট্রেচ। আচ্ছা, পর্তুগিজ না, পর্তুগিজ ভাষায় হচ্ছে পর্তুগিজ, এই যে পর্তুগিজ। হ্যাঁ, রাজীব সেন্টির খিদা ফিউ দি ইর ভিয়াস আরোচ মাউ এস্টিমামেন্টো। এস্টিমামেন্টো হচ্ছে হাত, তাই? হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার এই ইংরেজিটাই বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, ইংরেজিটাই। রাজীব ফিল ওয়ার খিদা, গিভ পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ। এটা একটু সুন্দর করে আবৃত্তি করেন। রাজীব ফিল ওয়ার খিদা, গিভ পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ। আমি রাজীব ভাইয়ের কাছে একটু জানতো, তার সাথে কথা বলি। হ্যাঁ, রাজীব কথা বলেন। হ্যাঁ, বলেন ভাই।
হ্যাঁ রাজীব ভাইয়া, জি ভাইয়া। আমি যখন কবিতাটা প্রথমে মানে আপনাকে শোনাইলাম তখন আপনি খুব রাগ হয়ে গেলেন। না প্রথমে আমি শুনি রবি ধরছিল। না মোটেও না। আমি যখন কবিতাটা শোনাইলাম, ঠিক আছে, আমি তো শুধু একজনকে ইন্ডিকেট করি নাই, আমি 3 জনকে কেন্দ্র করি, এমনকি জাহিদ ভাইকে আমি এটার ভিতর ইনক্লুড করে তারপর আমি কবিতাটা লিখছি। এখন এক্ষেত্রে তো আপনার একা মানে রাগী হওয়ার কোনো কারণ ছিল না। এক্স্যাক্টলি রাজীব আমি বলি, আপনি আমার উপর রাগ হলেন, ঠিক আছে, আমি কিন্তু একটা আমি আপনার উপর রাগ হয়েছি, খালি রাগ হয় নাই, আপনাকে একটা কুৎসিত ভাষায় এসে গালি দিচ্ছে। আমরা ওই গালিটা আমাদের সফটওয়্যারে গালিটাই হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়। রাজীব আমি আপনাকে বসে ভাই আপনি একটু থামেন ভাই, আমাকে একটু কথা বলো। আমি রবি বলছি, একটু থামেন রাজ ভাই। বলেন। শ্রোতারা হচ্ছে আমাদের প্রাণ। আমি বস একটু মাপ চাইব, শ্রোতারা আমাদের প্রাণ। এই শ্রোতারা রেডিও শো শুনে দেখে মেন্টোস এখানে বিনিয়োগ করে, মেন্টোস এখানে বিনিয়োগ করে দেখে আমরা 2 পয়সা পাই। সেই শ্রোতাদের সঙ্গে এত বাজে বিহেভ কেন করে? না আমি বলি, আমি যখন ফোন দেয় অনেক আশা করে ফোন দেয়, তখন তাকে আমি রবি, আমার এরকম হাজার লোক মালিক আল্লাহ, কিন্তু এই শ্রোতা তার উসিলা মাত্র। আপনি কেন এর সঙ্গে দুর্ব্যবহার করলেন রাজীব? আমি আপনার মতো এত বড় সেলিব্রিটি না বস, কিন্তু আমিও একজন ছোটখাটো সেলিব্রিটি হইলেই মানুষকে এরকম দুর্ব্যবহার করতে হয় না। প্লিজ মানুষকে একটু মানুষ মনে করেন ভাই, আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? না আমি কিছু মনে করি না। মানে আপনি এই সেলিব্রিটি আনন্দ কোথায় রাজীব, যেখানে মানুষের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন, যেখানে একজন একটা কবি বোঝেন, একটা কবিতা লেখা, আপনি কি ভাবছেন একটা কবিতা লেখা? এটাকে আপনি ফেসবুকের স্ট্যাটাস পাইছেন? কবিতা, একটা কবিতা লিখতে গেলে যে মেধা, যে সৃজনশীলতা, যে মমতা লাগে। স্নিগ্ধা আপা অনেকদিন থেকে আপনার নম্বরটা আমার কাছে চাচ্ছিল, আপনার ভীষণ ভক্ত। বস কথা ঘুরাবেন আপনি শ্রোতাকে সরি বলেন। আমি শ্রোতাকে সঙ্গে কখনই খারাপ ব্যবহার করি না। আপনি অবশ্যই ভাই, আপনি জাহিদ ভাই আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমি বলি আগে মানে সমস্যাটা কি হয়েছিল, আমি আমার আইডিয়া অনুযায়ী। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমি ছিলামই না, আমি বাইরে ছিলাম। বলেন ভাই। আপনি যেখানে থাকেন, হয়তো আমার মানে যখন আমি কবিতাটা মানে করলাম, পাঠ করলাম, হয়তো এই রাজীব ভাই হয়তো ক্লিয়ারলি শুনতে পাই নাই বা তার ভুল হয়েছে। এখন সে আমাকে হয়তো যে বলছে, হয়তো ইচ্ছা সে বললো না, সে আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে? আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে? কে বলছে, রাজীব না রবি? প্রথমে বলছে মানে আপনি আমার সাথে কথা বলছেন, নাম চেঞ্জ করে কথা। নাম চেঞ্জ করবো কেন? সে কবিতা লিখে দেখে কি সে ঘাস খায়? তার মাথায় কি বুদ্ধি নেই? রাজীব ভাই আপনি বলেন, আপনার কথাটা শুনি। এই রাজীবের মাইক বন্ধ করো। মানে রাজীবের মাইক বন্ধ করো। ঘাস খায় মানে আপনি রবি? আমি একজন কবি হিসেবে খুবই অপমানিত বোধ করি। আমিও কবি। আপনি কিসের কবি? আপনি হচ্ছে স্ট্যাটাস লেখক। আমি কবি। আমার কবিদেরকে আপনি ঘাস খায় বলে আপনি কবি সমাজের অপমান করছেন। নাতালিয়া ল্যান্ডার কবিতা আমি অনুবাদ করছি বাংলা ভাষায়, ইটালিয়ান কবি। আপনি অনেক জানলা বুঝছি, কিন্তু আসলে আমি আপনাদের 3 জন যে করেন, আপনার শো করেন, আমি 3 জনকেই অন্তর থেকে অনেক রেসপেক্ট করি এবং অনেকদিন চিন্তা করে দেখেন ভাই, রেসপেক্ট করেন, সেখানে এরকম কি? কিন্তু আমি রাজীব ভাইকে দোষারোপ করতেছি না, ঠিক আছে? সেও আমার মানে খুবই একজন প্রিয় সেলিব্রিটি। এখন আপনাকে যেরকম আমি ভালোবাসি, রাজীব ভাইকে তেমনই ভালোবাসি এবং রবি ভাইকেও। দেখেন ভাই, আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে আমি তো বুঝতেছি না, আমি তো বাইরে ছিলাম, আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে প্রথমে যে কথা বলছে তার নাম কি? সে রবি নামে পরিচয় দিয়ে কথা বলছে। রবি নামে পরিচয় দিয়েই কথা বলছে। রবি নামে পরিচয় দিয়ে রাজীব কথা বলছে। আপনি এখানে 2টা অপরাধ করছেন। তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, 2 হচ্ছে আপনি একটা মিথ্যা পরিচয় দিচ্ছেন। তার মনে হচ্ছে আমার কণ্ঠস্বর মনে হচ্ছে আমার। ভাই একটু ভাই ক্লিয়ার করে বলেন তো, আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি। আমার কণ্ঠস্বর মনে হয়েছে যখন আমি রবি ভাই ক্লাস 2 থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? শোনেন, আমি আপনাকে বলি, রবি ভাই ক্লাস 2 থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? গ্রুপ থিয়েটার আন্দোলনের, বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার আন্দোলনের, আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অফিসে যাবেন, সেখানে দেখবেন রবির ছবি ঝুলানো আছে, সাথে হচ্ছে বেলিফুল না তো কি কদম, বেলফুলের মালা, ঠিক আছে? বেলফুলের মালা দিয়ে রবি ভাইয়ের উপরে লাগে, নয়ন সম্মুখে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়াছো যে ঠাই। রবি ভাই হচ্ছে বাংলাদেশের, আমার যতটুকু আইডিয়া যে আপনি বললেন না যে রবি ভাই মঞ্চ নাটক করে, তাহলে তার তো বিভিন্ন ধরনের ভয়েস মেক করার ক্ষমতা আছে। হ্যাঁ, রবি ভাই করে তো। রবি ভাই এই যে মামু বানায়, মামু কে বানায়? আমি বানাই না, রবি ভাই বানায়।
মামুকে বানায়, রবি ভাই বানায়, কারণ তার ভয়েস চেঞ্জ করার অনেক অস্বাভাবিক ক্ষমতা আছে। আমার ভাই নাই। আমার ঠিক আছে, তাকে হাজার হাজার লোক এই কবিতা তাকে নিয়ে লিখতে পারে। এখন হয় কি ভাই, শোনেন একটা আমি আপনাকে বলি, আপনি ক্লিয়ারলি বলি, কথা বলতে একটু ক্লিয়ারলি বলি, বলি শোনেন। আমাকে নক করে 5-6 জন, ঠিক আছে, তাকে নক করে 50-60 জন দিনে। আপনি তো কিছুদিন আগে বললেন যে আপনার মানে এই আপনার পক্ষে নিয়ে মানে এই শোটা শোনে মাত্র লাখে একজন। হ্যাঁ, লাখে একজন শোনে। হ্যাঁ, কিন্তু আমাকে নক করে, আমি বলতেছি না, আমি শুধু তো রেডিও না, সব মিলায় আমাকে নক করে 5-6 দিন। তাকে নক করে ফেসবুকে লিখছে, একটু কথা বলতে দেন, 60-70 জন। তাকে দিনে 100-200 জন কল করে, ঠিক আছে। তার বাসার নিচে সে দাঁড়ায় থাকে, অমুক গিফট তমুক গিফট নিয়ে, অফিসের নিচে অমুক গিফট তমুক। সেও তো মানুষ, সাকিব আল হাসান তারকা, সে তারকা না, তার পক্ষেও তো সবকিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না, ঠিক আছে, এই বুঝতে হবে। সেও রক্ত মাংসের মানুষ, সেও চায় একটু নির্জন নিরালা নিবৃত্তে সময় কাটাতে প্রেমিকার সঙ্গে, ঠিক আছে। এই জন্য সে হয় কি মাঝে মাঝে টেম্পার ধরে রাখতে পারে না। আপনি কিছু মনে করবেন না, এটা একটু আমি কিছু মনে করি না। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রোহিত প্লিজ, রোহিত আপনার যদি পিএ লাগে আপনি একটা পিএ রাখেন, একটা পিএতে যদি না হয় দুইটা পিএ। আমি কিছুই বলবো না, সত্যের জয় একদিন হবেই। আপনি 3টা পিএ রাখেন। এই শ্রোতা সাথে আপনি যে প্রতারণামূলক আচরণ করলেন, তার ফোন ধরে আপনি রবি পরিচয় দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এবং শেষমেশ খারাপ ব্যবহারের জন্য লজ্জা প্রকাশ না করে, দুঃখ প্রকাশ না করে আপনি আবারও তার সঙ্গে প্রতারণা করে বললেন সেই দিন তিথি, রবি তিথির মা, তিথির এই অপরাধ আপনার ভয়ানক ভক্ত, আপনার সঙ্গে কথা বলবে, আমি আপনাকে ফোন দিলাম, কেন দেন? তারপর আমি তিথির সঙ্গে কি দুর্ব্যবহারটা করলেন? কি শিখে? আমি তিথিকে বলছি যে আমি গান শুনতেছি। হ্যাঁ, একটা গানটা আপনি গানটা কি চলে যাবে? হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে গান আবার শুনতে পারতেন। গান কি বসে ডাউনলোড করাই আছে? কিসের ডাউনলোড করা আছে? আপনি আবার শুনতে পারতেন। আপনি না করে তিথির সঙ্গে চরম দুর্ব্যবহার করলেন। সেটেল করি, তারপর বিরতিতে যাব। কিসের বিরতি? বিরতি কতটা বিরতির টাকা আমি দেব, বিরতির টাকা আমি দেব, ঠিক আছে। গানটা আপনি পরে শুনতে পারতেন। আপনি ইচ্ছা করেন, আমি যখন বললাম যে আমি এই গানটা শুনবো, সখী ভাবনা কাহারে বলে, গানটা যখন শুনবো, আমি গানটা যখন হেডফোনে লাগাই, আপনি জানেন যে আমার বাসায় হেডফোন নাই, ঠিক আছে। একটা ভক্ত যখন হেডফোনের বদলে তাকে অনেক সাহস সঞ্চয় করতে হয় রবির মনের মধ্যে, বদলে যে আসিফ এন্দাস রবিকে ফোন হেডফোনের কাপে, ওই যে চিঠিটা লিখছে না, সে কাঁপতে কাঁপতে লিখছে, ইমোশনে। একটা ভক্ত যখন ফোন দেয় একই রকম ভাবে ইমোশনালি কাঁপতে কাঁপতে আপনাকে ফোন দেয়। তাকে 100 বাঘের সাহস মনে সঞ্চয় করে তারপর আপনাকে ফোন দিতে হয়, এবং অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপর আপনাকেও সরাসরি ফোন দিতে পারেন। আমাকে ফোন দেয়, একটু রবি ভাইকে দিবেন, একটু কথা বলবো। সেই আমি কথা বলতে পারবো না, আমি গান শুনতেছি। আমি গান আমি করেন না বস, আমি বলি গানটা পরেও শুনতে পারতেন। তিথি সেদিন সারা রাত কাঁদছে, আমি অনেক বুঝাইছি, আপনি বুঝাইলে হবে। যাই, তুমি একটু বলে তিথিকে ফোন দিবা, এবং তিথির কাছ থেকে আমরা মূল ঘটনা শুনবো। অবশ্যই ফাইলামি জায়গা পারলাম, অবশ্যই আমরা তিথিকে ফোন দিব। একটা বিরতির পর আবার ফিরে আসছি, মাঝখানে তিথিকে ধরো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমরা যদি ভাবো যে এই শোটা আমি বা আমরা টাকার জন্য করি, তাহলে তোমরা ঠিক ভাবো। এই শোটা আমরা টাকার জন্য করি, তবে আমরা বলতে আমি বুঝাচ্ছি রাজীব এবং জাহিদ, এই দুজন টাকার জন্য করে। আমি কেন এই শোটা করি? রাজীব বলল যে আমি বড় লোক, আমার প্রচুর টাকা আছে, এজন্য আমি টাকার জন্য শো করি না। রাজীবের কথা আংশিক ঠিক। আমার টাকা নাই এবং টাকা থাকার প্রয়োজনও নাই, কারণ আমি প্রায় সন্ন্যাসী ধরনের একটা জীবন যাপন করি। আমি টাকা দিয়ে মিরপুরে 11 তলা বাড়ি কিনলে টাকার সংকট থাকে। আমি একটা জামা করলেন, আমি যখন একটা সুতির পাঞ্জাবি দিনের পর দিন পরি গেরুয়া রঙের, এটাই আমার সন্ন্যাস জীবন। এবং আমি আমার জীবনকে অসম্ভব সিম্পল করে ফেলছি। আমি মানে দিনে 1 বেলা ভাত খাই, এবং সেটা সবজি দিয়ে। বড় লোকরাই 1 বেলা ভাত খায়, গরিবরা 3 বেলা ভাত খায়, সকালেও ভাত খায়, দুপুরেও ভাত খায়, রাতেও ভাত খায়, কারণ তাদের নাস্তা খাওয়ার উপায় থাকে না, ঠিক আছে। হ্যাঁ বলেন। তারপর আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। বড় লোকরা এখন মোবাইল ফোন ব্যবহার, আমার ফেসবুক নেই, ফেসবুক থাকে না তাদের। আমার ছোট ভাই এবং আমার বাবা 3 জন মিলে একটা অ্যাকাউন্ট ইউজ করি টাকার অভাবে। তাহলে আমি কেন এই শো করি? আমি এই শো করি জাস্ট একজনের জন্য। এতদিন আমি তার নাম বলি, আজকেই আমি তার নাম বলবো।
আমি এই শো করি তিথির জন্য। তিথি, তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? হ্যাঁ তিথি, হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আমি এই যে তোমার সঙ্গে কথা বলতে পারছি, আমি এই মুহূর্তে কেমন আছি জানো? একটা মানব সন্তান জন্মের পর যতটা টেনশন ফ্রি থাকে, আমি ঠিক সেই রকম আছি, একদম নবজাতক। এবং তোমার সাথে একদমই তোমার সাথে সন্তান জন্মের পর জন্মদিনের পোশাকেই থাকে। প্লিজ জন্মদিনের পোশাকে হাজির হন, একদম টেনশন ফ্রি থাকবেন। তিথির সাথে আমার এই পবিত্র সম্পর্ক নিয়ে রাজীব আচ্ছা তিথি, সেই দিন যে করবেন না, সেই দিন যে আমি তুমি যে রবি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে, আমি রবি ভাইকে ফোনটা দিলাম। সেদিন যে তুমি রবি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলা, হ্যাঁ আমি রবি ভাইকে ফোনটা দিলাম। রবি ভাই তোমার সঙ্গে কতক্ষণ কথা বলছে? আবার বলবেন? সেদিন যে তুমি রবি ভাইকে কথা বলতে চাইলা, ফোন দিলা না শোর মাঝখানে? হ্যাঁ। তারপর বললো আমি একটু রবি ভাইয়ের সঙ্গে কথা বলবো, বললো না? তারপর আমি রবি ভাইকে ফোনটা দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ বুঝতে পারছি। তারপর রবি ভাই তোমার সঙ্গে কি ব্যবহারটা করছে? একেবারে ধমক দিয়ে কথা বলছে, মনে হয় যেন আমার স্কুলে হেডমাস্টার। বলছে না আমার এখন টাইম নেই এইসব শোনার, এই ডিস্টার্ব করার, যাও তো যাও, আমি গান শুনতেছি। বলছে না আমি গান শুনতেছি, ডিস্টার্ব করো না তো, বলছে না? বস সেদিন তিথি সারা রাত কম ভালো, সারা রাত কাঁদছে। কে? তিথিদের এলাকায়, তুমি পুরান ঢাকায় থাকো না তিথি? হ্যাঁ। তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি সংকট ছিল বস, জানেন? তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি সংকট ছিল। হঠাৎ করে সেই পুরান ঢাকায় পানির প্লাবন, হঠাৎ করে পত্রিকায় ছবি আসতে শুরু করলো, পানিতে ম্যানহোলের ঢাকনা ডুবে গেছে। আপনি ডেলিস্টা খুলে দেখছেন? একটা রিক্সা উল্টে পড়ে গেছে। বন্যাটা কেন হয়েছিল জানেন? তিথি কাঁদছে। মানুষকে কষ্ট দিয়েন না রবি ভাই। মানুষের মন হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে গড়া যায় অনেক কিছুই, কিন্তু ভাঙা কাচ জোড়া লাগে না রবি। ভাঙা কাচ আর ভাঙা মন কখনো জোড়া লাগে না। আপনার কথায় জাদু আছে। কার কথায়? আমার না রবির কথায়? আপনার। আচ্ছা রবি মানুষটা কেমন বলো তো, একদম অনেস্টলি বলবা, কোনো ভয় ডরহীন ভাবে। তোমার কি মনে হয় বলো তো, বলো একদম ভয় ডরহীন ভাবে বলবা, কিরকম মনে হয়? রবি ভাইয়া ভালো, কিন্তু কম ভালো। কেন কম ভালো? কি কারণে কম ভালো? এই যে নরমালি যদি কেউ ফোন দেয় তাহলে একটু কম ভালো পাত্তা দিতে চায় না। হ্যাঁ, খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তারপর আর কি বলবো, বলে আমার সময় নাই, ডিস্টার্ব করবেন না। আপনি কি আমাকে বকা খাওয়াতে দিতেছেন? রবি বকা দিবেন? রবি প্লিজ বকা দিবেন না। আপনি আপনারা সত্যটা জানানো জরুরি। অনেক হয় কি, আপনি তো এটা ভেতর থেকে চলে আসে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করায়, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করে ফেলতেছেন। আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়াতে হয় রবি ভাই। আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় যে আমি কি। রবি ভাই এত খারাপ না তো? না তিথি, রাজীব যা বলছে সব ঠিক কথা, আমি আসলেই খারাপ। না এতটা খারাপ না। না তিথি, আমাকে বলতে দাও একটু, আর কোন কোন ভক্তের সঙ্গে কি কি করছেন বলেন, আমাকে একটু বলতে দাও। আমি আসলেই খারাপ, আমি আসলেই তিথি খারাপ। আমি কেন তোমার সঙ্গে ওই দিন ওই ব্যবহার করছি জানো তিথি? কেন? রবীন্দ্রনাথের একটা লাইন আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা লাইন লিখছিল, একটা কবিতা বলেন। তোমাকে নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও আমার ভালোবাসার ধন, তুমি আমার ভালোবাসার ধন তিথি। তোমাকে আমি একবারে পেতে চাই নাই, আমি তোমাকে বারবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই, আবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই। শরৎচন্দ্র কি বলছিল? বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। আমি তিথি, তুমি যখন রাজীব যখন আমাকে বলল যে তিথি আপনার সঙ্গে কথা বলতে চায়, তিথি আমাদের কি কষ্ট লেগেছিল। আমারও একটা মোবাইল আছে, হয়তো সেটা রাজীবের মতো দামি ফোন না, আমারও একটা সিম কার্ড আছে, ওখানে আমারও মোবাইলে সংযোগ আছে।
অথচ তুমি আমাকে ফোন না দিয়ে রাজীবকে ফোন দিয়েছো। আমি অভিমানে বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব, বারাক ওবামার নাম্বার পাওয়া বাংলাদেশে বসে সম্ভব, আসিফ এন্দাস রবির নাম্বার পাওয়া সম্ভব। আমি নিজেই আপনার নাম্বার জানি না, আপনার সাথে আমি 11 বছর ধরে চলাফেরা করি, এই পর্যন্ত আপনি আপনার নাম্বার দেন না। আপনি তিথিকে নাম্বার দিবেন? রাজীব, আপনি একতরফা তিথির সঙ্গে কথা বলছেন, আমাকে একটা মিনিট মিথ্যা আশ্বাস কেন দেন? কোথায় মিথ্যা? আরেকটা কষ্ট পাবে কি, প্লিজ আপনার নাম্বারটা আমাকে দিন, মাঝে মাঝে দরকার হয় আপনাকে। আমি তোমাকে ওয়াকি টকি দেবো, ঠিক আছে? ফোনে কথা বলে আমরা পোষাতে পারবো না তিথি, মানে আমি তো আর রাজীবের মতো কোটিপতি না, সন্ন্যাসী মানুষ। একজোড়া ওয়াকি টকি থাকবে, হ্যাঁ, তোমার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সি এক করা থাকবে, আমরা কথা বলবো তিথি। আমি তখন সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। আমি কিরকম কষ্ট পেয়েছিলাম জানো? কিরকম? সকালবেলায় উঠে তুমি যদি দেখো যে তোমার 2টা হাত নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা। বাথরুম করতে গিয়ে যদি দেখো সেখানে পানি নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা। খেতে বসে যদি দেখো যে ভাত আছে, তরকারি আছে, কিন্তু খাবার প্লেট নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা। গোসল করে সব ভিজাই টিজাই দেখলেন পানি নাই, শুকনো কাপড় নাই, তাহলে যেরকম কষ্ট পাবো। একই রকম কষ্ট পেয়েছি যে তিথি তো আমাকেও ফোনটা করতে পারতো, আমাকে না করুক জাহিদকেও করতে পারতো, জাহিদকে না করুক এবিসির নাম্বারও করতে পারতো। আপনার পিএন নাম্বারটা দিয়ে দেন না, PA3, আপনার তো আবার পিএ অনেকগুলা, PA3 সেটা না করে তুমি রাজীবের মোবাইলে ফোন দিয়ে আমার বুকে এত বেশি কষ্ট লেগেছে তিথি। আমি মনের ভুলে তোমাকে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি তিথি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো তিথি, আমি কথা দিচ্ছি আমি আর শো করবো না। এরপর শুধু বলো ক্ষমা করে দিয়েছো। আমি কিভাবে বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আপনার নাম্বারটা দেন, আমি একটা মিস কল দিই, তাহলে বুঝে যাবে। না, এটা ভালো। হ্যাঁ, অনেরে আমি যদি তিথি তোমাকে যখন নাম্বারটা দিবে একটু আমাকে টেক্সট করে পাঠিয়ে তো। 11 বছর ধরে একটা লোকের সঙ্গে ওঠা বসা করে এই পর্যন্ত নাম্বারটা দেয়নি। না তিথি, আমার কথা শোনো, সেটা হচ্ছে আমি যদি এখন অনিয়ারে আমার নাম্বারটা বলি, অনেক লোকজনের কাছে নাম্বারটা চলে যাবে। আপনি ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসি, তাহলে ভক্তদের অবস্থা এই রেডিও এবিসির মতো হবে, কেউ লাইনটা পাবে না। তিথি, আমি তোমাকে বলি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি এক্ষুনি শো ছেড়ে চলে যাবো। না, ক্ষমা করছি, আপনি নাম্বারটা দেন। না, নাম্বারটা দেন। তুমি আমাকে এমন ভাবে বাংলাদেশে বসে বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব, আসিফ এন্দাস রবি। না, ঠিক আছে তিথি, আমার ক্ষমার অযোগ্য অপরাধ আমি তোমার সঙ্গে করছি, তোমার সঙ্গে ফোন রেখে দিয়েছি। আমি কিন্তু আরেকটা বিষয় রাগ করছি, আমি কিন্তু আপনাকে মেসেজ করছিলাম। কোথায় মেসেজ করছিলাম? ফেসবুকে। ও, ফেসবুকের ব্যাপারটা বলি তোমাকে। ফেসবুকে সে নিজে চালায় না তো, ওটা তার 4 নাম্বার পিএ চালায় তো। না, 4 নাম্বার ফেসবুকের ব্যাপারটা তো জানো যে আমরা আগে গরিব ছিলাম, আমি আর আমার ছোট ভাই একসঙ্গে একটা অ্যাকাউন্ট ইউজ করতাম। এখন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আমি, আমার ছোট ভাই এবং আমার বাবা 3জনই একই অ্যাকাউন্ট ইউজ করি। কারণ হয় কি যে আমার বাবা তো বুড়ো হয়ে গেছে, বয়স্ক লোক, অনেক সময় মেসেজ পেলে উনি মেসেজ পড়তে গিয়ে ডিলিট করে ফেলেন। মানে উনি তো কম্পিউটার এত ভালো বোঝেন না, ধরো রিড দিতে গিয়ে ডিলিট বাটনে চাপ দিয়ে ফেলে। হয়তো এই কারণে তোমার মেসেজটা আমি মিস করে গেছি। বাট তিথি, তোমার মেসেজ আমি মিস করছি, কিন্তু তুমি তো আমার বুকে বাধাই করা ছবির মতো রয়ে গেছো। আপনাকে একটা কথা বলি, আমি আমার ম্যাট্রিকের সার্টিফিকেট লেমিনেটিং করে রাখি নাই, আমি তোমার নাম তিথি লিখে লেমিনেটিং করে মানি ব্যাগে রেখে দিয়েছি। তুই দেখতে চাও এটা? আচ্ছা, তাহলে কালকে আসো এবিসি রেডিওতে, দেখাবো। আমার কাছে টাকা নেই। কিসের টাকা নেই? টাকা লাগবে না, তুমি যে কোনো রিক্সাওয়ালাকে বলবা। লেমিনেটিং দেখানোর জন্য টাকাও চান? আমি ও আসবে, ওর কাছে আসবে মানে যে কোনো রিক্সাওয়ালাকে বলবা, আপনি ভক্তদের দেখা দেন, যে কোনো রিক্সাওয়ালাকে বলবা আমি রবিনগরের রাজকুমারী, আমার নাম তিথি, আমাকে নাও, তোমাকে সোনার মোহর দেয়া হবে। এবং আমি রবিলাল, রাজকুমার রবিলাল, আমি নেমে কিসের রিক্সা ভাড়া, আমি তো টাকা ইউজ করি না, আমার স্বর্ণ মুদ্রা মোহর, আমি ওগুলি দিয়ে দিই। জানেন, আমার আম্মু আর আমার ভাইও না এই শোটা শুনছে। হ্যাঁ, হ্যান্ড ফ্রি করে শুনতেছে, ঠিক আছে? আপনি যদি বলেন হৃদয় রাজ্যের রাজকন্যা, সব আমি খারাপ কিছু বলবো? হৃদয় রাজ্যের রাজকন্যা কি হতে পারে না? রাজকন্যাদের কি মা আর ভাই থাকে না? আপনি কি ভাবেন? আরেকটা পয়েন্ট বস, ওই যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথের এই লাইনটাই পিক করলেন, এই লাইনটাই। আর রবীন্দ্রনাথ আর কিছু বলেন নাই জীবনে? কি বলছে?
তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, বলে নাই রবীন্দ্রনাথ? বলছে বলে নাই? বলছে নতুন করে পাবোই বলে হারাই ক্ষণে ক্ষণ, এইটা কাজে লাগাইতে পারলেন, ধ্রুবতারা কাউকে বানাইতে পারলেন না। হ্যাঁ, আমি তিথিকে জীবনের ধ্রুবতারা বানাই নাই। আমি আপনাকে সত্যি কথা বলি, কেন বানাবেন না? তো আপনার তো চেঞ্জ দরকার। না না, আপনার তো চেঞ্জ দরকার। আপনার রানু আপনি কজনকে বানাইছেন এ পর্যন্ত? কি রানু কে? সত্যিকার অর্থে বলেন, রানু কে? আজকে বলেন, রেডিওতে বলেন রানু কে? আপনি একটুকে বললেন, ইয়াকে বলছেন, মৌমিতাকে বলছেন মৌমিতা তুমি রানু। মৌমিতাকে আমি রানু বলি নাই, মৌমিতাকে আমি বলছি, রানুর উদাহরণ দিছি যে রানু রবীন্দ্রনাথের চিঠি। আমরা ওই জায়গাটা রিপিট করে শোনা, তুমি রানু, তুমি রানু। মৌমিতাকে আপনি বলছেন তুমি রানু। আপনার কতজন রানু? আমার রানু হচ্ছে তিথি, একদম পরিষ্কার কথা। তিথি হচ্ছে আমার রানু। রানু, ও রানু, হ্যাঁ কেমন আছো জানু? ভালো আছি। ওকে, তিথি আমার রানু। মৌমিতা একজনকে ভুলে যাইতে রবি ভাই আপনার ঠিক 37 মিনিট 32 সেকেন্ড। আমি জাস্ট হিসাব করে দেখলাম, জাস্ট 37 মিনিট 32 সেকেন্ড লাগে একজনকে ভুলে যাইতে। 8 পৃষ্ঠার একটা চিঠি লিখছে একটা মেয়ে। কোথায় ফেলছেন? ডাস্টবিনে? আরে কেন ডাস্টবিনে? বাস আমাকে দিন, আমি যত্ন করে রাখবো। আমাকে দিন। আপনাকে লিখছে তো, বললাম এই এতে রাখবো। আমার ম্যাট্রিকের সার্টিফিকেট আমি লেমিনেটিং করে রাখি। ক্যান্টিনে ডাস্টবিনে ফেলে দিছেন না? কিন্তু আমি সিগারেট ধরাইছেন ওটা দিয়া, আগুন জ্বালায়া। চাহিদাটা কি বললো? একটা চিঠি একটা মেয়ে নিজের হাত, এই যুগে লাস্ট, এই পৃথিবীতে লাস্ট কে কবে চিঠি লিখছিল আপনি জানেন? কে? হ্যাঁ, কে? নেপোলিয়ান লিখছিল। নেপোলিয়ান একসঙ্গে লিখছিল যে রাজীব শেষ চিঠি আমি তোমাকে লিখছি। এটা তুমি রেডিও শোতে বললো। আপনি ওই চিঠির কাগজে আগুন ধরা সিগারেট ধরাইছেন? কোনটা? নেপোলিয়ানের চিঠিতে? না না, মৌমিতা যে চিঠি পাঠাইছে। মৌমিতা চিঠি আমার এখনো হাতে। আমি জাহিদ এক্ষুনি বললাম আমাকে। জাহিদ এই কথা বলেনি, আপনি জাহিদের মুখ দিয়ে এই কথা বলাবেন না রাজীব। সো স্যাড। আমি আপনাকে বলি বস, সো স্যাড। আমি আপনাকে বলি, আমি গতকাল রাত্রে আপনাকে ইনবক্স করছি, রাজীব আমি সুইসাইড করব। আপনি বলছেন আর একটা দিন দেখেন, ঠিক আছে? একটা দিন পার হয়ে গেছিল, আমি সত্যিই সুইসাইড করতাম যদি মৌমিতার এই চিঠিটা না পাইতাম। মৌমিতার চিঠি আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। মৌমিতার চিঠি আমাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। এই চিঠি, আপনি ছিঁড়ে ফেলবেন? ফেলবো না, আমি রাজীব পাতা গুনবো। হ্যাঁ, পাতা গুনে দেখবে আসলে একটা পাতা কম আছে। না না না, 1 2 3 4 2 পৃষ্ঠা করলে 4 নম্বর পৃষ্ঠা ফাইজলামি করেন। কুমিরের বাচ্চা দেখেন, কুমিরের বাচ্চা 7 বার। রাজীব তুমি সাবধানে কথা বলবা। তুমি যদি মৌমিতার চিঠি নিয়ে আর একটা কথা বলো, তুমি যা খুশি তার চিঠি নিয়ে কথা বলতে পারো, কিন্তু মৌমিতার চিঠি নিয়ে একটা কথা যদি রাজীব বলো, আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। কিন্তু আমরা তিথির আলোচনায় ব্যাক করি। তিথিকে কেন আমি ধ্রুবতারা ধরেছেন? বাস একটা পাতা ছিঁড়ে ওটাতে আগুন লাগে, ওটাতে সিগারেট। আচ্ছা বাদ দেন। হ্যাঁ তিথি, তোমাকে আমি কেন ধ্রুবতারা করি নাই? আমি একটু আসি, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি সিরিয়াস, আমি একদম ডাউন হয়ে গেলাম। কারণ ওই ইমোশন তিথির, সরি মৌমিতার সেই ইমোশনটা আমাকে এতই আচ্ছন্ন। সে হয়তো আপনাকে লিখছে, কিন্তু তারপরও চাঁদ হয়তো সবার জন্য আলো দেয় না, কিন্তু তারপরও আমরা অভাগারা একটু হলেও চাঁদের আলো পাই। তিথি ওরফে রানু, শোনো আমি বলি তোমাকে, আমি ধ্রুবতারা কেন করি নাই আমি তোমাকে বলি। আমার হচ্ছে চোখের সমস্যা আছে, আমি দূরের জিনিস দেখি না। ধ্রুবতারা অনেক দূরে থাকে, তো আমি রাত্রে ওই ধ্রুবতারা হোক আর চাঁদ হোক, আমি চোখে ঝাপসা দেখি। তো তুমি আমার জীবনের ঝাপসা কোনো বস্তু হয়ে থাকো, ঝাপসা কোনো তারা হয়ে থাকো, এটা আমি চাই না। তুমি আমার বুকের ভেতর, অন্তরের ভেতর মণিমাণিক্য হয়ে থাকো তিথি, এটাই আমি চাই। সমাধান এটা না বস, সমাধান হচ্ছে কি জানেন? একটা বাইফোকাল চশমা। এইটা সমাধান না। চোখ ঝাপসা হওয়ার বাইফোকাল চশমার টাকা তুমি দিবা? চোখ ঝাপসা হওয়ার সমাধান তুমি দিবা? তোমার মতো আমার কি মানে পকেটে দুই চোখ ঝাপসা হওয়ার সমাধান এটা না বস, এটা বাইফোকাল চশমা নেন না, ঠিক আছে? ভাইয়া তিথির ভালোবাসা আমাকে অন্ধ করে দিচ্ছে। আমি বাইফোকাল চশমা পরে সেই চোখ আর ভালো করতে চাই না। রবি ভাইয়া। হ্যাঁ বলো রানু। আচ্ছা, আপনার হৃদয় এখন পর্যন্ত কতগুলি মেয়ে আসছে? খুব ভ্যালিড প্রশ্ন, বলেন। আমার এই হৃদয় গুনতে হচ্ছে তো, একটু ওয়েট করো। খাতাটা আনবো বস, খাতাটা ওই যে আপনার ডেস্কে যে খাতাটা আছে, ডায়েরিটা নিয়ে। আমার এই হৃদয়ে অনেক মেয়ে আসছে তিথি, অনেক মেয়ে। আমি বলি
আমরা একটা ব্রেকে যাই, ব্রেকে আপনি গুনে ফেলেন ততক্ষণে। না 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 বস, আমি তিথিকে প্রশ্ন উত্তরটা দিয়ে নিই। আমার হৃদয়ে অনেক মেয়ে আসছে, ঠিক আছে, হৃদয়ে আসছে, তারপর শরীরের বিভিন্ন রন্ধ্রপথে তারা বেরিয়ে গেছে, কানের ফুটো নাকের ফুটো দিয়ে বেরিয়ে গেছে। তুমি বেরোবা কিসের? তোমাকে তো আমি হার্টের যে মানে আমার ব্লকটা আছে, ঠিক আছে, ওইটার ভেতর তুমি আমার হার্টের ব্লক, তুমি আমার হার্টের ব্লক, তুমি আমার রক্তের লোহিত কণিকা, তুমি আমার হাড়ের অস্থিমজ্জা, তুমি আমার কিডনির বাই প্রোডাক্ট। কিডনির বাই প্রোডাক্ট কি? কিডনি কিডনি বাই পোকা, সুগার, এগুলি কি বলেন? কিডনি বাই পোকা মানে বাই প্রোডাক্ট কেন সুগার হবে? তুমি আমার জিহ্বার আলজিহ্বা। হ্যাঁ ট্রাস্ট মি, ট্রাস্ট মি। তুমি আমার গালের পাকা দাড়ি। আমার গালে কোনো পাকা দাড়ি আছে? আপনার আছে। আপনার চাইতে আমি বয়সে 2 বছরের বড়, কিন্তু আপনার যে চুল দাড়ি সব পেকে গেছে বস। আমার এই সমস্যাটা নেই, বাট আমি চুল পাকানোর চেষ্টা করতেছি। কেন পাকানোর চেষ্টা করতেছি জানেন? কারণ রবীন্দ্রনাথের চুল পাকা ছিল, রবীন্দ্রনাথের রানুও ছিল, আমার রানু আছে, শুধু চুলটা পাকতেছে না বলে তিথির সাথে আমি আগাতে পারছি না। বাস কলব ইউজ করা বন্ধ করে দেন, পেকে যাবে। আচ্ছা, আপনি তো আপনার রানু শুধু এই সপ্তাহের জন্য, আগামী সপ্তাহে তো আরেকজন আসবে না? আগামী সপ্তাহে কখনোই আসবে না, এই ঘন্টাখানেকের মধ্যে আসবে। 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য আসিবেন দাসরবিন নাই। এখন তিথি তুমি কি চাও? তুমি কি চাও বলো তো, তোমার চাওয়াটা কি? আমি আর কি চাইবো? তুমি চাও যে রবি তোমাকে চিরদিন ভালোবেসে যাবে, এটা চাও? কে না চায় যে তাকে সবাই ভালোবাসে? খুবই। তিথি মেয়েটা বড় দুঃখী বস, কষ্ট দিয়েন না। তিথি তুমি ভালো থাকো। আমার অপরাধ হয়েছে তোমার ফোন, কি বলে, আমার ফোন না, তোমার ফোন, মানে আমি তখন আসলে মানে ওটা আমি নিতে পারিনি, তুমি রাজীবের মোবাইল ফোন দিছো। আমি দুঃখ প্রকাশ করছি তিথি, এবং আজকের শোটা আমি তিথিকে উৎসর্গ করছি, কালকের শোটাও যেটা হবে সেটাও তিথিকে উৎসর্গ করছি, জেবিএসবি, তারপরে জাহাবুল দিবস, যা শো হবে সব তিথিকে উৎসর্গ করা হইল। 89.2 এই ফ্রিকোয়েন্সিতেও তিথিকে উৎসর্গ করা হইল। আর রানু মানে রানু প্রশ্নটার সমস্যা সমাধান হয়। রানুটা কে বস? বলেন, এটা বলেন, রানুটা কে? ফাইনালি বলেন যে রানু অমুক। রানু বলে কেউ নাই, রানু মিডিয়ার সৃষ্টি। তাই? হ্যাঁ, রানু এবং ভানু দুইটাই মিডিয়ার সৃষ্টি। ওগুলো আমাদের অলস মস্তিষ্কের কল্পনা মাত্র। ভালো থাকো তিথি, আই লাভ ইউ, ভালো থাকো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। এবং আমার ইনবক্সে খুবই সম্প্রতি একজন আমাকে নক করেছে এবং তার সঙ্গে আমার কিছু কথোপকথন হয়েছে, সেই কথোপকথনগুলো আমি বলছি। তার নাম হচ্ছে রিমু। রিমু আমাকে প্রথমে নক করে যে কথাগুলো বলেছে 3-4টা লাইন, সেই 3-4টা লাইন বাদ দিয়ে আমি বাকিটা পড়ছি। সেই 3-4টা লাইন আমি সবার শেষে বলবো। কেন সবার শেষে পড়ছি সেই গল্পটা তখনই বোঝা যাবে। রিমু আমাকে কথোপকথনের এক পর্যায়ে বলেছে যে রবি ভাই যে আপনাকে, হ্যাঁ, তারপর হচ্ছে কথা বলতে গেলে সব প্যাচ লেগে যায়, তোতলামি করি না। তো তোতলামি তো আপনার প্রবলেম না, তোতলামি আমার প্রবলেম। না, আমার প্রবলেম না, আমার প্রবলেম। আচ্ছা, তোতলামি। হ্যাঁ। এবং সে বিনা বাক্য ব্যয়ে সব মেনে নিচ্ছে, আমি যা যা বললাম। সে বলছে হ্যাঁ আপনার মধ্যে সব সমস্যা আছে, কিন্তু আসল সমস্যার কথা তো লেখেন নাই। এটার জন্য এটা আমি তখন লিখছি না, আমি খ্যাত, আমি খ্যাত 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 খ্যাত, আমি খ্যাত টু দি পাওয়ার ইনফিনিটি। তখন সে লিখছে নো ওয়ে, আপনি খ্যাত না 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 না, অনেকগুলো না লিখছে। আপনাকে নানা ডাকছে শেষ করে, কোনো সমস্যা নাই। তারপর দাদু নানু এটা ডাকা যেতেই পারে। হ্যাঁ, তারপর কি ফাইনালি? যে মেয়ে আমাকে এত ভালোবাসে সেই মেয়ে আমাকে কেন নক করছে জানেন? প্রথম মেসেজ টাইম পড়তেছে, রাজীব ভাই আপনি আমার তরফ থেকে রবি ভাইয়াকে একটা অনেক জোরে না, যে কেবল ঘুমন্ত মানুষ না, পরকালে চলে যাওয়া কিছু মানুষ আপনার ওই অর্ধেন্দু শেখর মুস্তফির গল্প শুনে উঠে খাড়াই গেছে। মানে আসে না বস,
কারো কারো শো এত বোরিং হয় যে মানুষ ঘুমায় পড়ে। একদম ডেফিনেটলি। আপনারটা এত বেশি বোরিং ছিল যে মানুষ খাড়াই গেছে, মানে একদম ঘুমন্ত মানুষ দাঁড়িয়ে গেছে। তবে আমি আপনার ব্যাপারে না না, আপনি আমার ব্যাপারে বলবেন, কিন্তু আমি আমার ব্যাপারে শেষ করে নিই, আপনি আমার ব্যাপারে বলবেন। কিন্তু হয় কি, আমি তো আরজে না, কিন্তু নিশ্চয়ই আমার একটা পরিচয় আছে, কোন একটা জায়গায় একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে আমার লেখালেখির জায়গা। লেখালেখির জায়গা আমি নিজেকে খুবই, মানে যে জায়গাটায় আপনি মানে হ্যাঁ বুঝছি, আমি আপনার ইনবক্সের অন্তরালের যে লেখালেখির জায়গা, ওই জায়গায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো চোখের সামনে যখন দেখি না রবি ভাই যে আমি আসলে অপাংতেয় শোয়ের জন্য, আপনি অপাংতেয় না রাজীব, বাহুল্য আবর্জনা বা কি বলবো, এটা শোর একটা মানে কি বলবো, এটা শোর হচ্ছে নেগেটিভ চার্জ, এই শোটা আপনি তুলে নিয়ে যান, আমি নেগেটিভ চার্জ দিয়ে সেটাকে ডাউন করে নিয়ে আসি। একদম এই প্রথম আপনি পুরো শোতে। এবং আমি যখন দেখি বৈশাখে আপনাকে 6-8 ডজন ইলিশ পাঠানো হয়, আপনাকে এই ভক্ত গিফট পাঠায়, ওই ভক্ত গিফট পাঠায়, তখন আমার কাছে সেই উপলব্ধিটা আসে যে রবি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে, সেই ক্ষমতা রবির আছে। রাইট। তার জন্য ভক্তরা 8 পাতার চিঠি লেখে। এর আগে তুমি, হ্যাঁ এর আগে আরেকজন লিখছে, এর আগে একটা ছেলেও লিখছিল, এর আগে আগামী সপ্তাহে নীল অপরাজিতা নামের একটা মেয়ে, সে আপনাকে ইনবক্সে দীর্ঘ ইয়ে পাঠাইছে। হ্যাঁ, কিন্তু রাজি তোমাকে পাঠায় না কেন? কারণ তোমার সেই যোগ্যতা নাই। রাইট। আজকে তো না, সেইটাই। এই শোর নাম কি মেন্টাস বাতি জ্বালাও না, যাহা বলিব সত্য বলিব। অদ্ভুত সত্যি কথা। আমি বস নিজের কাছে ছোট হইতে হইতে আমি অনেক ছোট হয়ে গেছে। আমি জাস্ট 5 ফুট 8 ইঞ্চি আমার হাইট ছিল, আমি রিসেন্টলি ভাবলাম আমার হাইট এখন 5 ফুট 3 ইঞ্চি, 5 ইঞ্চি কম, 5 ইঞ্চি কমে গেছে। প্লিজ আমাকে আর ছোট বানাবেন না। আমি অবশ্যই ছোট বানাবো। আমি আপনার সম্পর্কে দু একটা কথা বলবো, একটু মন দিয়ে শুনুন। আমি এবং ফিদা ভাই, খেয়াল আছে যে আমাদের এক সিনিয়র ফ্রেন্ড, একদিন হঠাৎ করে মানে আমরা দুজন কারণ বাজারে আসলাম। আসার পর যেটা হইল যে ফিদা ভাই চলে যাবে, আমাকে জাস্ট ড্রপ করে সে চলে যাবে এবং আমিও চলে যাব। আমরা প্রথম আলোর সামনে নামলাম, আমি দেখলাম যে আপনি একটা সিঁড়িতে বসে রয়েছেন, আপনার ডান সাইডে একটা মেয়ে বসা, বাম সাইডে আরেকটা মেয়ে বসা। ঠিক আছে, আপনি একজনকে বলছেন মেজ বউ, আরেকজনকে বলছেন ছোট বউ। ঠিক আছে, তা আমি বললাম, তারপরে আপনি গল্প বলতেছে যে এর গুলশানে কয় কাঠা জমি আছে, এ হচ্ছে আমার মেজ বউ। আরেকটা মেয়ে একলাবতী, সে আপনার জন্য একটা বাগান বাড়ি কোথায় যেন দিনাজপুর না কোথায় যেন কিনে রাখছে, এবং সেই বাড়ির নাম হচ্ছে অবনী বাড়ি নাই। কেন সেই এই বাড়ির নাম দিয়েছে? যাতে আপনি এবং এই মেয়ে যখন বাগান বাড়িতে থাকবেন, অন্য তৃতীয় কোনো মানুষ যাতে গিয়ে সেখানে বিরক্ত না করে, এই জন্য আপনি সেই বাড়ির নাম দিয়েছেন অবনী বাড়ি নাই। এটা আপনার নামটা দেয়া। একটা মেয়ে তার বাগান বাড়ি সে আপনার জন্য কিনছে, মানে কিনছে মানে কি, তার বাবা কিনছে এবং মেয়েকে দিছে, এবং মেয়ে বলছে যে সেখানে সে আপনার কিনে থাকবে। আচ্ছা, 2, আপনার যে মেজ বউ, তার সঙ্গে আপনি তর্ক করতেছিলেন। মেজ বউ আপনাকে বলতেছিল, মানে যে মেয়েটা আপনার মেজ বউ হবার জন্য আসছিল, সে আপনাকে বলতেছিল যে গুলশানে তার যে 5 কাঠা না 6 কাঠা জমি আছে, তার অর্ধেক সে পাবে, কারণ তার একটা ভাই আছে, বোন আছে। আপনি অর্ধেক না, আপনি 3/4 দাবি করতেছিলেন। এবং বেশ, মানে আমরা যেমন লাউয়ের দোকানে গিয়ে লাউ দাম করি, মাছের বাজারে গিয়ে মাছ দরদাম করি, আপনি একদম খুব স্বাচ্ছন্দ্যে দরদাম করছিলেন। তা মানে এটা একটা মানে অবিশ্বাস্য দৃশ্য। এবং আমরা বলছি এটা মেজ বউ, এটা ছোট বউ। বড় বউ কি জানে? বড় বউ বলতে আমি বুঝিয়েছি যে আপনার অরিজিনাল যে স্ত্রী। তখন আমি শুনলাম যে না, বড় অরিজিনাল স্ত্রীকেও আপনি বড় বউ বলেন না, ওইটা আরেকটা আমি। তার সঙ্গে আপনি এরকম কিছু বিষয় নিয়ে দরদাম করছেন। আমি সেদিন রাত্রেবেলায় 3:30 একটা স্ট্যাটাস দিছে, আপনি 4টার দিকে লাইক দিচ্ছেন, এবং আপনি তো রাত জাগেন না আমার মতো। আমি বললাম রাজীব এত রাত্রে লাইক দিল বলে আমি আপনাকে নক করলাম। আপনি কি বললেন? রাত 4টার সময়, বস আমি খাচ্ছি। এত রাত্রে কি খাচ্ছেন? ভাত খাচ্ছি। এত রাত্রে ভাত খাচ্ছেন? তখন বললেন বস আমার সাথে না একটা মেয়ের পরিচয় হয়েছে, মেয়ের নাম হচ্ছে ম বা মু। ওকে আমি বলছি আমার ডান হাত। আপনি গত সপ্তাহে মেন পুরো নামই বলছেন, এবং তারপর থেকে সে আমাকে পারে না, সে আমাকে খাওয়াই দিচ্ছে, ভোর 6টা পর্যন্ত খাওয়াই দিচ্ছে। গত সপ্তাহে দেখলাম একটা মেয়ের সাথে সামনে দাঁড়ায় আপনি কথা বলতেছেন। আমি নাম না বলি, ঠিক আছে, আমি চিনি না, না না চিনি না, চিনি না, আপনি আমাকে পরিচয় করায় দেন না। এবং আপনি একটা পর্যায়ে বললেন যে জানো তোমার সাথে দেখা হবে দেখে
আমি একটা বডি স্প্রে কিনছি, তুমি তা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে, যে কথা তো আপনি সব মেয়েকেই বলেন, সব মেয়েকেই বলেন এই কথা, রাজীব ভাই নতুন কিছু বলেন। তখন আপনি কি করলেন? আপনি পকেট থেকে সত্যি সত্যি একটা বডি স্প্রে বের করে নিজের গায়ে দিলেন এবং মেয়েটার গায়ে একটু ছিটিয়ে দিলেন। ঠিক আছে। আজকে যখন নীল অপরাজিতা আসছিল চালুলতাতে, ঠিক আছে, নীল অপরাজিতাকে আপনি কি বললেন? কি বললাম? যে আসো একটা ছবি তুলে। তারপর ঠিক আছে। এবং তাকেও বললেন যে তুমি আসবে বলে। নীল বলল আমি আসবো, এটা তো আপনি জানতেন না যে আমি আসবো, এটা তো রবি ভাইয়ের সাথে আমার ঠিক হয়েছে যে আমি আসবো। তখন আপনি নীলকে বললেন যে দেখো তুমি রবি ভাইকে ফোনে জানিয়েছো, কিন্তু আমি যে তোমার জন্য অন্তর্যামী, তুমি আসবে, আমার অন্তর কাঁপবে না বলে আপনি পকেট থেকে বডি স্প্রে বের করে নীলের গায়ে দিলেন, আপনার গায়ে দিলেন এবং বেশ ঘনিষ্ঠ অবস্থা আপনার ছবি তুললেন। রাজীব, সমস্যা, আপনি আমার একটা সমস্যা ধরছিলেন, এখন আমি আপনার একটা সমস্যা ধরি। আমার আর আপনার দুজনের সমস্যা একই রকম। ব্যক্তিগত জীবন আমরা দুইজনই লুজার, ইকোনমিক্যাল দিক থেকে আমরা দুইজনই লুজার। জীবনে তেমন কিছু দুইজনের কেউই করতে পারিনি। দুইজনেরই জীবনে নানান ধরনের হতাশা আছে, দুর্দশা আছে, অনিশ্চয়তা আছে, আনসার্টেনিটি আছে, এবং আমরা কেউ হ্যাপি না আমাদের জায়গা। এবং আমরা দুইজনই সবসময় প্রতিনিয়ত যেটা উপলব্ধি করি যে আমাদের আসলে অনেক কিছু করার ছিল এবং আমরা করতে পারলাম না, এবং করতে পারলাম না করতে করতে জীবনের প্রায় 2/3 সময় চলেই গেছে। এখন আপনারও স্বাস্থ্য ভেঙে গেছে, আমারও স্বাস্থ্য ভেঙে গেছে। এখন আপনিও একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পান না, আমি একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পাইনি, এবং দিনে দিনে সেই স্ট্যাটাস লেখার উৎসাহ হারাই যাচ্ছে। এখন আমরা কলাম টাইপের সামাজিক সচেতনতামূলক জিনিস লিখি। এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আমি এবং আপনি দুজন দুইটা নাটক করি। ওই নাটকে কখনো কখনো আপনি আপনার প্যান্টের পকেট থেকে বডি স্প্রে বের করেন। ওই নাটকে অংশ নেওয়ার জন্য কখনো কখনো আমি কাউকে রানু, কাউকে ধ্রুবতারা ডাকি। আসল জায়গাটা হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশন। আপনি আমাকে গালিগালাজ করেন সত্যি, আমি আপনাকে গালিগালাজ করি। আমি আপনাকে বলি খ্যাত, আপনি আমাকে বলেন বুড়া ভাম। ঠিক আছে। বাট দিন শেষের ব্যাপারটা কিরকম? দিন শেষের ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে এই শহরে বস কোথাও কিচ্ছু করার নাই, কোথাও যাবার নাই, কোথাও খাবার নাই, কোথাও ঘুরবার নাই। এইটা আমার আর আপনার দুজনের জন্য একটা হতাশা ঝাড়ার ফ্রি কেন্দ্র হয়ে গেছে। একটা মাইক, আমরা কথা বলতেছি, শয়ে শয়ে শ্রোতারা শুনতেছে আমাদের যাবতীয় হতাশা, এবং এই যে আমার ভেতরে যে এই যে শিশুর মতো রাগ, আপনার ভেতরে যে শিশুর মতো রাগ, এই রাগটা কেন? এই রাগটা হচ্ছে আমাদের জীবনের হতাশা থেকে। আমি চাই মিউজিকটা চেঞ্জ করা। আমি মানে আমাদের এই দুজনের ঘটনা থেকে, বা এই দুজনের ঘটনার মতো অনেকটা, এই দুজনের ঘটনার মতো একটা কবিতা আছে। আমি আমাদের শ্রোতারা যারা ভাবে যে রবি এবং রাজীবের সম্পর্ক খুবই খারাপ, রবি এবং রাজীবের মধ্যে সাপে নেউলের সম্পর্ক, দুইজনকে দেখতে পারে না, তাদের জন্য বলি যে আমরা আসলে দুইজনকে প্রচন্ড ঘৃণা করি, এটা সত্যি। আবার এই সন্ধ্যার পর, যখন মানে একটা সন্ধ্যার পর রাজীবকে না দেখলে ভালো লাগে না, এবং রাজীবের সঙ্গে 8টা-9টার দিকে মোটামুটি গালিগালাজ করে, রাজীব আমার এই কথা বলে, আমি এই কথা বলে গালিগালাজ, আর জীবনে কোনোদিন রাজীবের কাছে আসবো না। প্রত্যেকটা শো শেষে আমি জাহিদকে বলি, দেখো আমি রাজীবের সাথে শো করতে পারছি না, সরি। আপনি বলছেন এই আমি আর পরের শোতে নাই। তারপরেও পরের সন্ধ্যায়, তারপরেও পরের সপ্তাহে রাজীবকে না পেলে, অথবা রাজীব যদি রবিকে না পায়, তাহলে মনে হয় কিসেরও লাগি, কার লাগি প্রাণ হায় হায় করছে। আমি একটা কবিতা পড়ে শোনাতে চাই। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে তো অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে,
মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। It's a tribute to Rajiv Hassan and it's a tribute to myself also. না সেটাই, এই বিশাল শহরটা, ঢাকা শহরটা এত বড় রবি ভাই, কখনো আমি ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কখনো আমি যাইনি। আমার মনে আছে আমি প্রথম ঢাকায় যখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে, আমি গাবতলীতে নামছিলাম। রংপুর থেকে গাবতলীতে আসতে লাগছিল 8 ঘন্টা। গাবতলী থেকে আমি যাত্রাবাড়িতে গেছিলাম, গাবতলী থেকে যাত্রাবাড়িতে যেতে লাগছে 8 ঘন্টা। আমার পাশে বসে থাকা বন্ধুকে বলছিলাম, ঢাকাটা, রংপুর থেকে ঢাকার দূরত্ব যত বড়, ঢাকা শহরটা ততই বড়। ঢাকা শহরটা আসলে অনেক বিশাল বড়। ঢাকা শহরটা আমি এখন ঢাকা শহরটা অনেক জায়গায়, আমি বলি না যে আমি গুলশান, সত্যি কথা আমি গুলশানে নিয়ে যান আমি হারাই যাবো। আমি গুলশান চিনি না ঠিক মতো, আমি বনানীম ঠিক মতো এখনো বলবেন যে আপনি গুলশান চিনেন না? আসলেই চিনি না। যে আপনি প্রতি সপ্তাহে 2-3 করে গুলশান যাচ্ছেন, গ্লোরিয়া জিন্সের কফি খাচ্ছেন। গ্লোরিয়া জিন্সের সেই, আচ্ছা বাদ দেন। আচ্ছা, গ্লোরিয়া জিন্সের গল্পটা আমি বলি। গ্লোরিয়া জিন্সের গল্পটা কি আমি আগে কখনো বলছিলাম রাজীব? জানি না। গ্লোরিয়া জিন্স প্রথম কবে যাই আমি বলি। আমি ATN নিউজে গেছি, আমার একটা শো নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। তো এখানে আমার কিছু বড় লোক বন্ধু বান্ধব আছে, এরা দেখে আলাপ করতেছে যে এরকম রাত্রে একটা পার্টি আছে গ্লোরিয়া জিন্সে। তো গ্লোরিয়া জিন্স, আমি আবার জিজ্ঞাসা যে গ্লোরিয়া জিন্স কি, এটা কি জিন্সের দোকান? মানে ওরা সবাই জিন্সের প্যান্টের দোকান। আমি ভাবছি যে এটা কোথাও জিন্সের প্যান্টের জন্য। ওরা সবাই বেশ একটা তাচ্ছিল্যের হাসি আসলো। হ্যাঁ, জিন্সের প্যান্ট, জিন্স পাওয়া যায় মুক্ত। ঠিক আছে, আমি না খুব ব্যাকুল হয়ে গেলাম। যেহেতু জায়গাটা গুলশানে, তখন গুলশানরা বেগমকে আমি ফোন দিলাম, আচ্ছা গ্লোরিয়া জিন্স নামে কি কোনো জিন্সের দোকান আছে? ও না আরো হেসে কুটি কুটি, যা আপনি পারেন না, এটা একটা কফি শপের নাম গ্লোরিয়া জিন্স, মানে এটা কেমনে হয়? হ্যাঁ, কফি শপের নাম গ্লোরিয়া জিন্স, সেখানে 1 কাপ কফির দাম 1200 টাকা। তারপর আমি পুরো গল্পটা বললাম, শুনে ওর মন খারাপ হয়ে গেল। বন্ধুরা আপনাকে ইনভাইট করে না? আমাকে ইনভাইট করেনি। আমাদেরই কোন এক বন্ধু জন্মদিনে আমাকে ইনভাইট করেনি। বলে চলেন আপনাকে আমি নিয়ে যাব, গ্লোরিয়া জিন্সের সবচেয়ে দামি কফিটা আমি আপনাকে খাওয়াবো এবং আমরা আড্ডা মারবো। এবং আমরা তাই করতেছিলাম। মানে আমি চিনি নাও, আমাকে গুলশান মোড়ে দাঁড়াইতে বললো, এখান থেকে গ্লোরিয়া জিন্স নিয়ে গেল। আমরা কফি খাচ্ছি, কিছুক্ষণ পর দেখে আমার বন্ধুরা দলে বলে ঢুকলো এবং তারা উকি ঝুঁকি মেরে দেখছিল। এবং এরপর যথারীতি সেই মেয়েটাকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছড়িয়ে গেল সর্বত্রই। এ হচ্ছে গ্লোরিয়া জিন্সের গল্প। বাট সেইটাই 1200 টাকার ওই কফিতে বসে আমি কোনো মজা পান নাই, যেটা আপনি 5 টাকা চায়ের দোকানে চায় যেতে পারে। মানে রুচি খারাপ হয়ে গেলে যা হয় আর কি মানুষের। আর তবে আমি পৃথিবীতে, মানে আমি অনেক দুঃখী মানুষ দেখছি। যেমন একটা মেয়ে আছে দুঃখী, ঠিক আছে, কারণ তার বয়স 41, এটা তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আর একটা মেয়ে দুঃখী কারণ তাকে আমি হয়তো কোনোদিন রানু বলে ডাকি নাই। হ্যাঁ, এরকম এত বড় বড় দুঃখ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে আমার আর আপনার দুঃখ কতই সামান্য বলে। সেটা ভেবে উঠলে নিজেদের অনেক সুখী মনে হয়। কিন্তু এটাও ঠিক, এই বিশাল শহরে, এই বিশাল 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 বড় ঢাকা শহরের, এই বিশাল আয়তনের শহরে আমাদের কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। আমরা বিদায় নিব। মেন্টোস বাতি জ্বালাও।